স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটু বলো। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো সবার আগে ডাইলেকট্রিক্স এর আগে আমরা নর্মাল কেস দেখবো কিছু কিছু, যেমন কুলম্বস ল ইন ভ্যাকিউম। কুলম্বস ল ইন ভ্যাকিউমটা কি হয়, এসআই ইউনিটে আমরা জানি এফ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2/r², এটা নর্মাল কুলম্বস ল ইন ভ্যাকিউম। সিজিএস যদি আমরা ইউনিটে করি, কারণ এসআই সিজিএস দুটোটাই মাথা রাখা দরকার, 2 নম্বরের প্রশ্ন অনেক সময় সিজিএস ইকুয়েশন দিয়ে দেয়, সেক্ষেত্রে আমার এফ হয়ে যাবে Q1 Q2/r², 1/4πε0টা থাকবে না, Q1 Q2টা থাকবে ESU তে, এটা হচ্ছে চার্জের ইউনিট সিজিএস সিস্টেমে, আর সেন্টিমিটারে থাকবে, আর ফোর্সটা ডাইনে বেরোবে, ঠিক আছে। এবার এইটা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে ফোর্স যেটা আছে সেটা হচ্ছে জাস্ট এ মিনিট, ফোর্সটার সাথে সিজিএস ইউনিটে যখন করছো, কনভার্ট করছো, তোমার এসআইএস ফোর্সটার সাথে 4πε0 গুণ হচ্ছে, তাহলে দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে, তোমার পড়ে থাকছে Q1 Q2/r²। এবার এই একই জিনিসটা যখন ডাইলেকট্রিক্সে নিয়ে যাব, কুলম্বস লটাকে যখন ডাইলেকট্রিক্সে নিয়ে যাব, তখন আমার কি হবে, এই এপসাইলন জিরোটা কি, এপসাইলন জিরো হচ্ছে আমার পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এপসাইলন জিরো হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটার ভ্যালু হচ্ছে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম্ব মিটার টু দি পাওয়ার -2 নিউটন ইনভার্স, এটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। আর এপসাইলন যেটা, সেটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ডাইলেকট্রিক মিডিয়াম। যদি চার্জটাকে আমরা ফ্রি স্পেসে না রেখে, চার্জটাকে যদি আমরা ফ্রি স্পেসে না রেখে আমরা যদি ওটাকে একটা মিডিয়াম, ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে রাখি, ডাইলেকট্রিক মিডিয়াম মানে মাথায় রাখবে ইনসুলেটর, ব্যাড কন্ডাক্টর, যেটার মধ্যে ফ্রি ইলেকট্রনস নেই, ওর মধ্যে যে মলিকিউলস গুলো আছে তারা সবাই বাউন্ড উইথ দ্য অ্যাটমস, যে অ্যাটম গুলোর সাথে ইলেকট্রনস গুলো, সরি মলিকিউলস বললাম, ইলেকট্রনস গুলো বাউন্ড হয়ে রয়েছে, তার মানে ফ্রি ইলেকট্রনস নেই, ডাইলেকট্রিক মানে হচ্ছে ইনসুলেটর। তো ওরকম একটা ডাইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে তার যে পারমিটিভিটি সেটা হবে এপসাইলন ইজ ইকুয়ালস টু কে ইন্টু এপসাইলন জিরো। কে একটা কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা প্রত্যেক আলাদা আলাদা ম্যাটেরিয়াল, ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য কে এর ভ্যালু আলাদা হবে, কে কে ডাইলেকট্রিক কনস্ট্যান্টও বলা হয়, আবার কিছু ক্ষেত্রে এটাকে রিলেটিভ পারমিটিভিটিও বলা হয়। কে এর ভ্যালুটা মাথায় রাখবে ইজ এপসাইলন বাই এপসাইলন জিরো, মানে এটা হচ্ছে রেশিও ওই মিডিয়ামটার পারমিটিভিটি বাই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে। তাহলে কুলম্বস ল যখন ডাইলেকট্রিকে করবে তখন সেটা আমার কি হয়ে যাবে, এসআই ইউনিটে খেয়াল রাখো এফ ইকুয়ালস টু 1/4πε0 জায়গায় শুধু এপসাইলন হয়ে গেছে, মানে ওই পারমিটিভিটি, ওই পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। বলো। হ্যাঁ হ্যাঁ, অফলাইন, কে বললো, দেখো আমি আজ তোমার সাথে পরে কথা বলছি, হ্যাঁ পরে। আচ্ছা, এটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি এপসাইলনের জায়গায় তুমি কি করতে পারো, বাই ফর্মুলা তুমি লিখে দিতে পারো কে এপসাইলন জিরো, তাহলে ফোর্সটা আমার এই ফর্মুলা হয়ে যাবে ডাইলেকট্রিকের ক্ষেত্রে এসআই সিস্টেমে এফ ইকুয়ালস টু 1/4π কে এপসাইলন জিরো Q1 Q2/r², ঠিক আছে। এটা হচ্ছে একটা চার্জের জন্য, যে চার্জটা আমার ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে রয়েছে, তার জন্য কত অন্য একটা চার্জের উপর কত ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে নিচে খেয়াল রাখো একটা কে চলে এলো, মানে ফোর্সটা আমার কি হচ্ছে, ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে রাখলে ফোর্সটা আমার কমে যাচ্ছে, কত টাইমস কমছে, ওই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট টাইম কমে যাচ্ছে, তার মানে দুটো চার্জ সব থেকে বেশি তাদের উপর ফোর্স কাজ করবে, দুটো চার্জের উপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যখন তারা ভ্যাকিউমে থাকবে, কারণ কে ইকুয়ালস টু 1 ফর ভ্যাকিউম, ঠিক আছে। আর সিজিএস এ তোমার ওই নিয়মটা মনে রেখো, যে কি করতে হচ্ছে আমার, আমি ধরে রাখতে পারি যে 4πε0 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে সিজিএস ইউনিটে
ডাইলেকট্রিকের মধ্যে সিজিএস ইউনিট যখন করছো, তো দেখো F ইকুয়ালস টু 4 পাই এপসাইলন 0 ইন্টু 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R স্কোয়ার। 4 পাই কেটে গেল, উপরে এপসাইলন 0 নিচে এপসাইলন থাকছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/k Q1 Q2 বাই R স্কোয়ার। এটা হচ্ছে আমার সিজিএস ইউনিটে ডাইলেকট্রিকের মধ্যে, ডাইলেকট্রিক মিডিয়ামের মধ্যে দুখানা চার্জ Q1 আর Q2 থাকলে তাদের উপর কত ফোর্স কাজ করবে তার ফর্মুলা। এই ফর্মুলাগুলো তোমাদেরকে কিছু কিছু একটা সেট বানিয়ে রাখতে হবে, একটা প্রবলেম সেট বানিয়ে রাখতে হবে, ফর্মুলা সেট। ঠিক আছে, বলো বলো বলো। স্যার কথা কিছু বোঝা যাচ্ছে না, পুরো কেটে যাচ্ছে। হ্যালো, আচ্ছা এক মিনিট, তোমরা বাকিরা শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। কার অসুবিধা হচ্ছিল একটু বলো। ঈশা। বলছি একবার অফলাইন হয়ে আরেক, মানে একবার ইয়ে করে আবার আরেকবার আসো তো, মানে ব্যাক করে আরেকবার আসার চেষ্টা করো, তাহলে দেখো হয়তো কানেকশন ঠিক পাবে। এখনো অসুবিধা হচ্ছে? স্যার বলছিলাম যে এফ এর ওখানে 4 বাই ইপসিলন নটটা মাল্টিপ্লাই হলো কেন? এটা মাথায় রাখার একটা পদ্ধতি। দেখো এটা মাল্টিপ্লাই করিনি, এটা অ্যাকচুয়ালি তোমার মনে রাখার একটা পদ্ধতি। সিজিএস এসআই ইউনিটে ফর্মুলাটা হবে এটা, সিজিএস এ ফর্মুলাটা হবে এটা। তো তুমি মনে রাখতে পারো এইভাবে যে ফোর্সের ক্ষেত্রে আর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে তুমি 4 পাই এপসাইলন 0 দিয়ে গুণ করছো, এরকম ভাবে মনে রাখতে পারো, তাহলে তোমার এসআইটা সিজিএস এ কনভার্ট হবে। এটা মনে রাখার পদ্ধতি। তাহলে তোমার যখন ডাইলেকট্রিকে করবে, আমি সেই জন্যই আমি তোমাদের এটা করাচ্ছি। ডাইলেকট্রিকের ক্ষেত্রে ফোর্স ইন, যদি ডাইলেকট্রিকের ক্ষেত্রে আমার এসআই ইউনিটে ফোর্স কত হবে, এইটা হবে, খেয়াল করে দেখো। ডাইলেকট্রিকের ক্ষেত্রে এটা ফোর্স এসআই যে 1/4 পাই এপসাইলন থাকছে। তাহলে এবার যদি ডাইলেকট্রিকের ক্ষেত্রে তোমার সিজিএস এ যেতে হয়, তাহলে তুমি কি করবে, এই কায়দাটার মনে রেখে তুমি 4 পাই এপসাইলন 0 দিয়ে গুণ করো। তাহলে দেখো 4 পাই কেটে গেল, উপরে এপসাইলন নিচে এপসাইলন রয়েছে, উপরে এপসাইলন 0 নিচে এপসাইলন রয়েছে, তার মানে 1/k হয়ে যাবে। তাহলে সিজিএস ইউনিটে ফোর্সটা হয়ে যাবে 1/k Q1 Q2 বাই R স্কয়ার। এটা ডাইলেকট্রিকের ক্ষেত্রে। বুঝতে পারলে? এই কারণে এটা একটা পদ্ধতি বলেছি মনে রাখার জন্য। আচ্ছা, আশা করছি এই অবধি কারোর অসুবিধা নেই। নেক্সট একইভাবে গসের ল ইন ভ্যাকিউম। গসের ল ভ্যাকিউমে এসআই ইউনিটে আমরা জানি এইটা হয় ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস, একটা এস মিস হয়ে গেছে, সারফেস এস, ই ডট এনডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন 0। এটা আমরা, যেখানে আমার সারফেস এস যেটা আছে সেইটার যে ভলিউমটাকে এনক্লোজ করেছে, সেই ভলিউমের ভেতরে আমার কিউ চার্জটা রয়েছে। তাহলে আমার কত পরিমাণ ফ্লাক্স বেরোচ্ছে আমার এই সারফেস থেকে, সেটাই হচ্ছে আমার এই গসের ল থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো ফর্মুলা হচ্ছে কত পরিমাণ চার্জ এনক্লোজ করে রেখেছে সারফেসটা, ক্লোজ সারফেসটা, সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন 0। এটা হচ্ছে ইন ভ্যাকিউম, ভ্যাকিউমের মধ্যে যখন আমি করছি, আর এসআই ইউনিটে যখন করছি। সিজিএস ইউনিটে আবার দেখো সেই একই রুলটা মাথায় রাখবে, 4 পাই এপসাইলন 0 দিয়ে তোমার গুণ হবে। এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না, এটা ফোর্স বার করার ক্ষেত্রে, ফোর্স মানে দুটো চার্জের মধ্যে ফোর্স বার করার ক্ষেত্রে, আর যখন এই গসের ল বা ইলেকট্রিক ফিল্ড বার করার ক্ষেত্রে এই জিনিসটা তুমি মাথায় রাখতে পারবে। 4 পাই এপসাইলন 0 দিয়ে গুণ করো, এপসাইলন কেটে যাবে, দেখো 4 পাই কিউ থাকছে। তো সিজিএস ইউনিটে তোমার হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস ই ডট এনডিএস ইকুয়ালস টু কিউ পাই 4 পাই এপসাইল 4 পাই কিউ। এটা হচ্ছে আমার সিজিএস ইউনিটে, খেয়াল রাখবে। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখার জন্য। নেক্সট চলে যাচ্ছি। তাহলে এবার ডাইলেকট্রিকে গসের ল কি হবে? ডাইলেকট্রিকে গসের ল আমার একই ফর্ম থাকছে, ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস ই ডট এনডিএস ইকুয়ালস টু 1/ε0 কিউ প্লাস কিউপি। কিউপিটা কি? কিউপিটাকে বলা হয় পোলারাইজেশন চার্জ। এই চার্জটা তৈরি হচ্ছে ডাইলেকট্রিকের মধ্যে যখন ডাইলেকট্রিকটা পোলারাইজড হচ্ছে। পোলারাইজডটা কি সেটা একটু পরে বলছি। তো এইখানটায় খেয়াল করো, আমার একটা কিউপি টার্ম অ্যাড হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় পোলারাইজেশন চার্জ। বাকি গসের ল ইন ডাইলেকট্রিক্স ফর্মটা কিন্তু সেম রয়েছে। আরেকটা ফর্ম অফ গসেস ল, সেটাকে আমি এইভাবে লিখতে পারি, এইটা ইম্পর্টেন্ট, ডি ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস
ডি ডট এনডিএস ইকুয়ালস টু কিউ। এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম অফ গসেস ল ইন ডাইইলেকট্রিক্স। এখানে ডিটা কি, খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ডিটাকে বলা হয় ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডি এর ফর্মুলাটাও মাথায় রাখতে হবে, এপসাইলন 0 ই প্লাস পি। পি যেটা আছে এটাকে আমরা বলবো পোলারাইজেশন, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাকে আমরা বলবো, এক সেকেন্ড, পি একটা ভেক্টর কোয়ান্টিটি যেটাকে আমরা বলবো পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক। এটা polarization of dielectric। আর ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল অবভিয়াসলি এইটা, ডাইভারজেন্স অফ ডি ইকুয়ালস টু রো। রো হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি, রোটা হচ্ছে এক্ষেত্রে ভলিউম চার্জ ডেন্সিটি, মানে চার্জে পার ইউনিট ভলিউম। ভলিউম চার্জ ডেন্সিটি মানে হচ্ছে মাথায় রাখবে চার্জ পার ইউনিট ভলিউম। এটাকে বলে ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল। এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল। এবার একইভাবে এবার সিজিএস ইউনিটে তোমাদের এইটার সেইভাবে 4πε0 দিয়ে মাথায় রাখতে পারবে না। সিজিএস ইউনিটে এটা এরম হয়ে যাবে, মাথায় রাখবে ডি ইকুয়ালস টু ই প্লাস 4πp। ডি যেটা সেটা ইকুয়ালস টু ই প্লাস 4πp। আর এসআইতে কি হচ্ছিল, এসআইতে হচ্ছিল ডি ইকুয়ালস টু এপসাইলন 0 ই প্লাস পি। এটা হচ্ছিল আমার এসআইতে। এটা হচ্ছিল আমার এসআইতে, ঠিক আছে? তো এই দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে। এবার পোলারাইজেশনটা কি সেটা বলে দিই। নর্মালি হয় কি, একটা ডাইইলেকট্রিক মিডিয়ামে ধরো একটা কোনো ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে যে অ্যাটমস গুলো রয়েছে, অ্যাটমস গুলো এইভাবে থাকে সবগুলো, মানে নর্মালি এই প্লাস এরকম অ্যাটমস গুলো থাকে আর কি। এবার আমরা জানি অ্যাটমস নর্মালি ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, মানে তার প্লাস চার্জ আর মাইনাস চার্জটা একসাথেই থাকে। প্লাস চার্জ আর মাইনাস চার্জটা নর্মালি একসাথেই থাকে অ্যাটমস গুলোতে। কিন্তু যখনই আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, একটা ইলেকট্রিক ফিল্ড বাইরে থেকে অ্যাপ্লাই করব ডাইইলেকট্রিক, তখন হবে কি এই অ্যাটমস গুলো আছে যেগুলো, তারা কি হবে স্বল্প পরিমাণ, তাদের যে চার্জ গুলো আছে তারা স্বল্প পরিমাণ ডিসপ্লেসড হয়ে যাবে। কিরম ভাবে ডিসপ্লেসড হবে, কিন্তু তারা কিন্তু বেরিয়ে যাবে না। যে নেগেটিভ চার্জ গুলো আছে তারা ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে সরবে, আর পজিটিভ চার্জ গুলো হবে কি ইলেকট্রিক ফিল্ডের দিকে সরবে, তার মানে হালকা ডিসপ্লেসমেন্ট হবে। এইরকম একটা চার্জ প্লাস পজিটিভ, ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সেপারেটেড বাই এ ডিস্টেন্স, এই জিনিসগুলোকে কি বলা হয়, এইগুলোকে বলা হয়, খেয়াল করে দেখো, ডাইপোল বলা হয়, ইলেকট্রিক ডাইপোল বলা হয়। দ্বিমেরু যেটাকে বলি, ডাইপোল আশা করছি পড়েছো। টু সিমিলার চার্জেস সেপারেটেড বাই এ ডিস্টেন্স, একটা প্লাস কিউ চার্জ আর একটা মাইনাস কিউ চার্জ, দুজনে ইকুয়াল এন্ড অপোজিট চার্জ সেপারেটেড বাই এ ডিস্টেন্স, সে এল। এটাকে বলে, এইরকম একটা সিস্টেমকে বলা হয় ডাইপোল। আর ডাইপোল মোমেন্ট যেটা, সেটা হচ্ছে চার্জ ইনটু ডিস্টেন্স। ডাইপোল মোমেন্ট সেটা হচ্ছে চার্জ ইনটু ডিস্টেন্স, কিউ ইনটু এল। দুটো চার্জ এল ডিস্টেন্সে সেপারেটেড, তাহলে ডাইপোল মোমেন্ট হবে কিউ ইনটু এল। তো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হওয়ার জন্য আমার কি হচ্ছে দেখো, যে মলিকিউলস গুলো রয়েছে ডাইইলেকট্রিক মিডিয়ামে তারা একটু শিফট করে যাচ্ছে। শিফট করে যাওয়ার ফলে হচ্ছে কি তাদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট দেখা দিচ্ছে। এই ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউমটাকেই তুমি বলছো হচ্ছে পোলারাইজেশন অফ দ্য ডাইইলেকট্রিক। এই যে পি কথাটা বলেছিলাম, পোলারাইজেশন পি হচ্ছে এই ভেক্টর বলেছিলাম যে ফর্মুলাতে আমার ছিল, সরি এক মিনিট, আমার যে ফর্মুলাতে ছিল ডি ইকুয়ালস টু এপসাইলন 0 ই প্লাস পি,
এই পিটা হচ্ছে পোলারাইজেশন, এটা হচ্ছে এই যে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। ডাইপোল মোমেন্ট যে তৈরি হচ্ছে এই মলিকিউলস গুলোর মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জের যে স্বল্প শিফট দেখা দিচ্ছে, এর ফলে যে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, তুমি যতগুলো মলিকিউলস আছে সবার উপর সামেশন করে তুমি টোটাল ডাইপোল মোমেন্টটা বার করতে পারবে। এই দেখো পিএমটা হচ্ছে ডাইপোল মোমেন্ট অফ এ সিঙ্গেল মলিকিউলার অ্যাটম, আর তুমি সামেশন করছো এন্টায়ার ডাইইলেকট্রিকের উপর, তাহলে তুমি যে জিনিসটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার ইনডিউসড ডাইপোল মোমেন্ট ইন দ্য ডাইইলেকট্রিক, ডেল্টা পি, যেটা হচ্ছে ইনডিউসড ডাইপোল মোমেন্ট। আর সেই ইনডিউসড ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ ডেল্টা পি বাই ডেল্টা ভি, এই জিনিসটাই আমায় দিচ্ছে পোলারাইজেশন ক্যাপিটাল পি। ঠিক আছে, তো মাথায় রাখবে এটা। ইউনিট কি? ইউনিট হচ্ছে সি বাই এম স্কোয়ার, মানে কুলম্ব পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে পোলারাইজেশনের ইউনিট এসআই তে। সিজিএস এ অবভিয়াসলি হবে ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার। এবার একটা ডাইইলেকট্রিকের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, এই পার্টটা ইম্পর্টেন্ট। ডাইইলেকট্রিকের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, এই জায়গাটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখো এই ক্ষেত্রে কি করা হয়েছে, এই যে এই এরিয়াটা দেখছো তো, এটা হচ্ছে আমার একটা ডাইইলেকট্রিক, এই জিনিসটা একটা ডাইইলেকট্রিক। এই ডাইইলেকট্রিকটার জন্য আমি পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডাইইলেকট্রিকটার জন্য, কোনো চার্জ কিন্তু নেই। আমি ধরে নিচ্ছি যে ডাইইলেকট্রিকটা পোলারাইজড হয়ে গেছে, তার ফলে আমার ডাইইলেকট্রিকের জন্য এই পি পয়েন্টে কত আমার ইলেকট্রিক ফিল্ড হবে। তো আমি একটা কাজ করলাম কি, ডাইইলেকট্রিকের মধ্যে একটা ছোট্ট ভলিউম ধরলাম ডিভি0, ডাইইলেকট্রিকটার মধ্যে একটা ছোট্ট ভলিউম ধরলাম ডিভি0, এটা হচ্ছে আমার ডিভি0 ভলিউমটা। এবার ডিভি0 থেকে পি পয়েন্টের দূরত্বটা হচ্ছে আমার আর মাইনাস আর জিরো। অ্যাকচুয়ালি এই অরিজিন ও এর থেকে ডিভি0 দূরত্ব হচ্ছে আর0, আর অরিজিন থেকে পি পয়েন্টের দূরত্ব হচ্ছে আর। তাহলে আমার এই ডাইইলেকট্রিকের এই ভলিউমটা ডিভি0 থেকে পি পয়েন্টের দূরত্বটা হবে আর মাইনাস আর জিরো। এবার সবার আগে দেখো নর্মালি ভলিউমটা যেটা ছিল সেটা এরকম রয়েছে, মানে যখন পোলারাইজেশন হয়নি। পোলারাইজেশন কখন হয়, যখন একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে তখন। যখন পোলারাইজেশন হয়নি তখন কিন্তু আমার ডাইইলেকট্রিকের মধ্যে যতগুলো পজিটিভ আর নেগেটিভ চার্জ ছিল সব জায়গাগুলো কিন্তু এক জায়গাতেই ছিল, প্রায় এক জায়গাতেই ছিল। এটা হচ্ছে ডিভি0টা। কিন্তু যেমনি আমার পোলারাইজেশন হলো, এখানে দেখো পোলারাইজেশন হয়েছে, আমার চার্জগুলো শিফট হয়েছে ভেতরে ভেতরে। যতগুলো মলিকিউল ছিল সবার প্লাস চার্জগুলো রাইট সাইডে সরেছে, নেগেটিভ চার্জগুলো লেফট সাইডে সরেছে। তার ফলে দেখো এমন তো হতে পারে, আমরা ধরতে পারি যে এইটা যদি আমার ডিভি0 থাকে, এই জায়গাটা বুঝবে, এটা যদি ডিভি0 থাকে আর চার্জগুলো অল্প শিফট করে, তাহলে এই যে সারফেসটা তুমি দেখছো, এই সাইডের সারফেসটা, ধরো এটাকে আমি নাম দিলাম ডিএ0, এই সারফেস থেকে আমার এই পোলারাইজেশনের জন্য কিছু পরিমাণ চার্জ বাইরে বেরিয়ে আসবে, ধরো প্লাস চার্জ কিছু পরিমাণ বাইরে বেরিয়ে আসবে, কারণ হালকা শিফট হয়েছে। তো এই জায়গাটা বুঝতে পারলে, সারফেস থেকে এইভাবে দেখো যখন আমার চার্জ গুলো ওরিয়েন্টেশন পাল্টেছে, তাই বলে বেরিয়ে আসবে কেন? মানে ধরতে পারো তুমি, ধরো মানে একটু শিফট হয়েছে তো, একটু শিফট হলো তো, এই শিফটের জন্য নেগেটিভ চার্জটা ধরো যেখানে ছিল সেখানেই রয়ে গেল, পজিটিভ চার্জটা একটু বাইরে চলে এলো। এই ভলিউমটাকে তুমি যদি ফিক্সড রাখো যে আমি এতটা ভলিউম নিয়ে কাজ করছি, পোলারাইজেশন হলো কিছুটা ধরে নাও পজিটিভ চার্জটা, কারণ ভলিউমটা তো খুবই ছোট, কিছুটা পজিটিভ চার্জ ওই সারফেস থেকে বাইরে বেরিয়ে এলো, মানে মলিকিউলের মধ্যে রয়েছে ওই শিফটটার জন্য, বুঝতে পারলে? তো এই পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে শিফটটাকে আমি বলছি হচ্ছে ডেল্টা এল বা ডিএল। ডিএলও বলতে পারি, ডেল্টা এলও বলতে পারি, এই শিফটটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে শিফটটা। তাহলে খেয়াল করে দেখো এই যে অংশটা বেরিয়ে এসেছে এইটুকুনি আমার ডিএল হবে, তাই তো? পজিটিভ চার্জগুলো বেরিয়ে এসেছে এই ডিভি0 থেকে, পজিটিভ চার্জগুলো আমার লেফট হ্যান্ড সাইডে বেরিয়ে এসেছে। তাহলে এতটা অংশ এইটুকুনি, এই যে এই স্ট্রিপটা দেখতে পাচ্ছ তো, এই স্ট্রিপটা দেখা যাচ্ছে, এই স্ট্রিপটার লেন্থ হচ্ছে ডিএল, এই যে এতটা হচ্ছে ডিএল। আর এরিয়া কত? এরিয়া ডিএ0। তাহলে আমার এই স্ট্রিপ, এই অংশটার ভলিউম কত, এই এক্সট্রা যে ভলিউম এই যে তৈরি হয়েছে, এই যেখানে পজিটিভ চার্জগুলো রয়েছে, এটার ভলিউম কত হবে? ডিএ0 ডিএল, তাই তো?
এই অংশটার ভলিউম হবে ডিএস। দেখো ডিএ জিরো হচ্ছে আমার এই অংশটা, ডিএ জিরো হচ্ছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিই, ডিএ জিরো যেটা সেটা হচ্ছে আমার, ডিএ জিরো হচ্ছে আমার এই এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে ডিএ জিরো। আর এতটা ধরো শিফট হয়ে এসেছে সেটা হচ্ছে আমার ডিএল, এতটা ধরো শিফট হয়েছে এটা হচ্ছে আমার ডিএল, এটা হচ্ছে আমার ডিএল। তাহলে এই এত অংশটার ভলিউমটা কত? এই যে এই অংশটা যেটা আমি একটা যদি এই রুটির মতো পাউরুটির মতো কেটে বাদ দিয়ে দিই, ওইটুকুনি অংশের ভলিউম কত হবে? ডিএ জিরো ডিএল হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে কত, এবার দেখো আমি ধরে নিচ্ছি যে এর মধ্যে যে চার্জটা রয়েছে, এটা ধরা হয়েছে যেই আমার যে ডিভি জিরো বা এই ডাইলেকট্রিকের মধ্যে দুখানা চার্জ ডেন্সিটি আছে, একটা রো প্লাস যেটা হচ্ছে পজিটিভ চার্জ ডেন্সিটি গুলোকে ডিনোট করে, আর একটা রো মাইনাস যেটা হচ্ছে নেগেটিভ চার্জ ডেন্সিটি গুলোকে বা ইলেকট্রনস গুলোকে ডিনোট করে। এটা হচ্ছে রো আছে মানে চার্জ ডেন্সিটি, চার্জ পার ইউনিট ভলিউম। তো যদি আমার ডাইলেকট্রিকে পজিটিভ চার্জ ডেন্সিটিটা রো প্লাস হয়, রো সাবস্ক্রিপ্ট প্লাস, পজিটিভ চার্জ ডেন্সিটিটা রো প্লাস হয়, চার্জ পার ইউনিট ভলিউম, তাহলে কত পরিমাণ চার্জ আমার বেরিয়ে এসেছে ডিভি জিরো থেকে, কত পরিমাণ চার্জ বেরিয়ে এসেছে একবার ভেবে দেখো, কত পরিমাণ চার্জ আমার বেরিয়ে এসেছে ডিভি জিরো থেকে। আমার এইখান থেকে চার্জ বেরিয়ে আসার অ্যামাউন্টটা হচ্ছে রো প্লাস, আর রো প্লাস হচ্ছে আমার চার্জ ডেন্সিটি ইনটু এই এই ভলিউমটা হবে, ভলিউমটা কি আছে? ডিএ জিরো ডিএল, ডিএ জিরো ডিএল। এই যে এখানটায় লিখেছি, ডিউ টু পোলারাইজেশন দ্য অ্যামাউন্ট অফ চার্জ ডিসপ্লেসড বাই ডিএল আউট অফ ডিভি জিরো, সেটা হচ্ছে এইটা রো প্লাস ডিএ জিরো ডিএল। তাহলে এবার দেখো আমরা ধরতে পারি যে যখন এই পোলারাইজেশনটা হলো, এই ডিভি জিরোর মধ্যে একটা ঘটনা ঘটেছে, যতগুলো পজিটিভ, দেখো সব তো না, ব্যাপারটা হচ্ছে যে আমার মলিকিউলস গুলোতে কিন্তু প্লাস আর মাইনাসে শিফট হয়েছে, তার ফলে ধরো এই সাইডের যে মলিকিউলস গুলো ছিল, এই কোণার যে মলিকিউলস ছিল, তার নেগেটিভটা একদম এক্সট্রিম লেফটে চলে গেছে, এক্সট্রিম, আর যেটা আমার এই সাইডে মলিকিউল ছিল তার পজিটিভ গুলো এক্সট্রিম রাইটে চলে এসেছে। এরম হবে তো পোলারাইজেশনে। তার ফলে দেখো এই পুরো ডিভি জিরোটাকে দেখো, এক্সট্রিম লেফট মনে হচ্ছে যেন এক্সট্রিম লেফটে আমার নেগেটিভ চার্জগুলো এক জড়ো হয়েছে, আর এক্সট্রিম রাইটে আমার পজিটিভ চার্জগুলো জড়ো হয়েছে, কিন্তু চার্জগুলো কিন্তু মলিকিউল থেকে সরেনি, মলিকিউলের সাথেই রয়েছে, কিন্তু এই শিফটটা হওয়ার জন্য যে অ্যাটমস গুলো আমার একদম এই ডিভি জিরোর লেফট সাইডে ছিল, তার নেগেটিভ চার্জের পার্টটা লেফট সাইডে এক্সট্রিম লেফটে শিফট করে গেছে। তাই এই দেখো এই সাইডটা আমার সম্পূর্ণ নেগেটিভ মনে হচ্ছে, নেগেটিভ, আর এই সাইডটা আমার সম্পূর্ণ পজিটিভ মনে হচ্ছে, এই সাইডটা আমার সম্পূর্ণ পজিটিভ মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে কিন্তু অ্যাটমস গুলো থেকে কিন্তু চার্জ শিফট করেনি, এটা খেয়াল রাখবে। তাহলে এই পরিস্থিতিতে আমার দেখে মনে হচ্ছে ডিভি জিরোর মধ্যে একটা ডাইপোল ক্রিয়েট হয়েছে। আমি ধরছি এই এক্সট্রিম লেফটের যে পজিটিভ চার্জ আর এক্সট্রিম রাইটের যে আমার এই কি বলবো এই প্লাস চার্জ যে শিফট হয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা এস। এক্সট্রিম যে লেফটে নেগেটিভ চার্জ আর এক্সট্রিম রাইটে পজিটিভ চার্জ যে শিফটটা দেখা যাচ্ছে, তার মধ্যে আমার ডিস্টেন্স হচ্ছে ডেল্টা এস। তাহলে আমার ডাইপোল মোমেন্ট ইন ডিভি জিরো কত হবে? ডাইপোল মোমেন্ট ইন ডিভি জিরো সেটা হচ্ছে ডিপি ইকুয়ালস টু, দেখো চার্জ কতটা বেরিয়ে আসছে ডিভি জিরো থেকে, সেটা হচ্ছে রো, এই যে এই জিনিসটা রো প্লাস ডিএ ডিএল আর ডিএ, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ চার্জ, যেটা হচ্ছে ডিভি জিরোর মধ্যে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ চার্জ ইন ডিভি জিরো। এটা দেখে মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে না, এটা দেখে মনে হচ্ছে, এটা আমরা অ্যাজিউম করছি। তার ফলে আমি এটা লিখতে পারি ডাইপোল মোমেন্ট রো প্লাস ডিএ জিরো ডিএল ডিএস ডেল্টা এস। এবার খেয়াল করে দেখো তাহলে আমি কি লিখতে পারি? ডিপি ইকুয়ালস টু ডিএ জিরো ডেল্টা এস ইকুয়ালস টু রো প্লাস এল, রো প্লাস ডিএল। ডিএ জিরো ডিএস তুমি যদি খেয়াল করে দেখো, কারণ এই অংশটা তো বেরিয়ে এসেছে, এই অংশটা তো বেরিয়ে এসেছে, এটা বাদ দিয়ে তুমি যদি ডিএস এর সাথে তুমি
DA0 গুণ করো, DS এর সাথে তুমি যদি DA0 গুণ করো, তুমি দেখবে যে তুমি ভলিউমটা পাচ্ছ DV0 যেটা সেটা হচ্ছে DA0 ইন্টু ডেল্টা এস, কারণ এতটা হচ্ছে আমার ডেল্টা এস। যদি তুমি এই প্লাস চার্জটাকে বাদ দিয়ে তুমি এখান থেকে ধরো, তাহলে এতটা হচ্ছে আমার ডেল্টা এস, এই অবধি ডেল্টা এস, যেটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ চার্জের মধ্যে শিফটটা, মানে এই DV0 মধ্যে অ্যাকচুয়ালি মলিকিউলস এর মধ্যে শিফটটা কম হচ্ছে, কিন্তু DV0টাকে যখন আমি দেখছি ভলিউমটাকে, তখন আমার দেখছি যে সব নেগেটিভ চার্জগুলো মনে হচ্ছে যেন লেফট সাইডে জড়ো হয়েছে, আর সব পজিটিভ চার্জগুলো দেখে মনে হচ্ছে রাইট সাইডে জড়ো হয়েছে। তা কিন্তু অ্যাকচুয়ালি হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে। তো এই দুটোর মধ্যে শিফট হচ্ছে ডেল্টা এস, এর মধ্যে শিফট হচ্ছে ডেল্টা এস। আর খেয়াল করে দেখো A0 হচ্ছে সারফেসটা, এই সারফেসটা, তাহলে আমার DV0 এরিয়াটা কত, DA0 DS ডেল্টা এস। তো তুমি এখানটায় বসিয়ে দাও, দেখো DP বাই DV0, সেটা আমার কি বেরোচ্ছে, রো প্লাস DL। DP বাই DV0 সেটাই হচ্ছে আমার পোলারাইজেশন। তাহলে এখানে আমি এই জিনিসটা পেলাম, পোলারাইজেশন হচ্ছে রো প্লাস DL। এটা মাথায় রাখবো, পোলারাইজেশনটা পেলাম রো প্লাস DL। এবার এখানটায় চলে যাচ্ছি, তাহলে আমার কত পরিমাণ চার্জ আমার এই সারফেস এরিয়া DA0 কে ক্রস, এই যে সারফেসটা DA0, এই DA0 সারফেসটাকে কত পরিমাণ চার্জ আমার ক্রস করছে, চার্জ ক্রসিং সারফেস এরিয়া DA0 ডিউ টু পোলারাইজেশন, সেটা আমার হচ্ছে এই জিনিসটা রো প্লাস DL। আমি আগেই বলেছিলাম কত পরিমাণ চার্জ আমার এই সারফেসটা ক্রস করে বেরিয়ে আসছে, রো প্লাস DA0 DL, এটা আমি এখানেই বলেছিলাম, রো প্লাস DA0 DL। তাহলে এবার দেখো রো প্লাস ডিএলটা আমার পি বেরিয়েছে, এই দেখো রো প্লাস ডিএলটা আমার পি বেরিয়েছে। তাহলে আমি এখানে পি বসিয়ে দিই, তাহলে আমার দেখো পি ডট DA0 আমার বেরোচ্ছে, এই পরিমাণ চার্জ আমার সারফেস এরিয়া DA0 থেকে বেরিয়ে আসছে। তাহলে পুরো যে DV0 ভলিউমটা আছে, আমি তো DA0 শুধু এই অংশটা ধরেছিলাম, তাহলে পুরো ভলিউমটাকে যে সারফেসটা এনক্লোজ করে রয়েছে তার মধ্যে থেকে কত পরিমাণ বেরোচ্ছে, চার্জ ক্রসিং থ্রু এন্টায়ার সারফেস বাউন্ডিং DV0, সেটা হয়ে যাবে অবভিয়াসলি ক্লোজ ইন্টিগ্রাল S0 P ডট DA। ঠিক আছে, এত পরিমাণ চার্জ আমার DV0 থেকে বেরিয়ে আসছে। তাহলে কত পরিমাণ চার্জ আমার পড়ে রয়েছে, DV0 এর মধ্যে, এত পরিমাণ চার্জ আমার বেরিয়ে আসছে। তাহলে কত পরিমাণ চার্জ পড়ে রয়েছে, যেহেতু আমার ডাইইলেকট্রিকটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, এত পরিমাণ চার্জ যদি বেরিয়ে যায়, তাহলে যে চার্জটা আমার DV0 এর মধ্যে পড়ে থাকবে সেটা একটা মাইনাস, একই জিনিস হবে, অ্যামাউন্ট ভ্যালুটা সেম হবে, সামনে একটা মাইনাস চলে আসবে, মাইনাস ক্লোজ ইন্টিগ্রাল S0 P ডট DA0। এটা হচ্ছে চার্জ লেফট বিহাইন্ড দ্য ডাইইলেকট্রিক বা DV0। এবার এখান থেকে আমরা মেন দুটো জিনিস পাচ্ছি, তাহলে ভলিউম চার্জ ডেনসিটি কি হবে ডিউ টু পোলারাইজেশন। ভলিউম চার্জ ডেনসিটি, এটা পোলারাইজেশনের জন্য, তাই রো সাবস্ক্রিপ্ট পি দিয়েছি, এটা পোলারাইজেশন চার্জ হচ্ছে, সেটা ইকুয়ালস টু মাইনাস, ফর্মুলাটা কি, টোটাল চার্জ লেফট বিহাইন্ড DV0, সেটা হচ্ছে আমার এইটা মাইনাস ক্লোজ ইন্টিগ্রাল P ডট DA0 বাই ভলিউম দ্যাট ইজ DV0। ঠিক আছে, এইটা তুমি যদি করো, তুমি এখানটায় তুমি কি করতে পারো, এখানটায় স্টোকসের থিওরেম, স্টোকস তো না, এটা হচ্ছে গসের ডাইভারজেন্স থিওরেম বসাও। গসের ডাইভারজেন্স থিওরেম বসালে কি হবে, এটা ইকুয়ালস টু S0 P ডট DA, এই জিনিসটা আমার কি হয়ে যাবে গসের ডাইভারজেন্স থিওরেমে, ক্লোজ ইন্টিগ্রাল V গ্রেডিয়েন্ট অফ ডাইভারজেন্স অফ P DV0। তাহলে এইটা করো, বসাও। আচ্ছা, এইটা আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে ওভার হোল DV0, এই DV0 এর মধ্যেই আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে। তাহলে এক কাজ করি, এটাকে DV করে দিই, তাহলে ইন্টিগ্রেশনটা যদি করো তোমার এখানটায় শুধু DV0ই পড়ে থাকবে, DV0 আর DV0 কেটে যাবে, তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি রো পি ইকুয়ালস টু মাইনাস ডাইভারজেন্স অফ পি, ভেরি ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে নিতে হবে। আর সারফেস চার্জ ডেনসিটি, যেটা হচ্ছে আমার এই সারফেসের মধ্যে, দেখো এই সারফেসে পজিটিভ চার্জ জড়ো হয়েছে,
কত পরিমাণ চার্জ জড়ো হয়েছে, কত পরিমাণ চার্জ জড়ো হয়েছে, সেটা হচ্ছে আমার এই পরিমাণ চার্জ জড়ো হয়েছে, রো প্লাস ডিএল পরিমাণ চার্জ, রো প্লাস ডিএল পরিমাণ চার্জ জড়ো হয়েছে, যেটা হচ্ছে আমার এই পি পি অ্যামাউন্ট, পি পোলারাইজেশনের অ্যামাউন্ট, সেটাই হচ্ছে রো প্লাস ডিএল। তার মানে সারফেস চার্জ ডেন্সিটি কত হবে, যে পরিমাণ চার্জ আমার জড়ো হয়েছে সারফেসে, দ্যাট ইজ রো পি ইকুয়ালস টু পি ডট এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে এই যে সারফেসটা আমি ধরেছি তার সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, সেটা হচ্ছে আমার এই ডাইরেকশনটা হচ্ছে এন ক্যাপ। যে সারফেসটা আমি ধরছি তার পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড ডাইরেকশনটা হচ্ছে এন ক্যাপ। তাহলে খেয়াল রাখবে সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে রো পি ইকুয়ালস টু পি ডট এন ক্যাপ। তো এই দুটো ফর্মুলাকে মুখস্থ করে নেবে। একটা হচ্ছে আমার ভলিউম চার্জ ডেন্সিটি রো পি, যেটা সেটা আমার কি বেরোবে, মাইনাস গ্রেডিয়েন্ট অফ পোলারাইজেশন, সরি মাইনাস ডাইভারজেন্স অফ পোলারাইজেশন, এটা হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি ডিউ টু পোলারাইজেশন। আর সারফেস চার্জ ডেন্সিটি ডিউ টু পোলারাইজেশন সেটা আমার কি হবে, পোলারাইজেশন ডট এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে যে সারফেসটা ধরেছি তার থেকে পারপেন্ডিকুলার, আউটওয়ার্ড ড্রন পারপেন্ডিকুলার। ঠিক আছে, এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্ক আসে, এই দুটো ফর্মুলাকে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তো আশা করছি কোনো অসুবিধা হয়নি এই জায়গা বুঝতে। কারোর অসুবিধা হলে বলো। শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস মনে করে দেখো, একটা যদি চার্জ থাকতো, একটা যদি নর্মাল চার্জ থাকতো, ধরো এইখানটায় মনে আছে এটা ডাইইলেকট্রিক নর্মাল গসেস থিওরেমে ছিল, যে এখানটায় আমার একটা চার্জ ডেন্সিটি আছে রো, চার্জ ডেন্সিটি রো আছে আর সিগমা সারফেস চার্জ ডেন্সিটি আছে। তাহলে এইটার জন্য আমার পি পয়েন্টে, ধরো আর ডিস্টেন্স দূরত্বে, পি পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে? ইলেকট্রিক ফিল্ডের একটা ফর্মুলা ছিল, তোমরা যদি খেয়াল করো, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা হতো 1/4 পাই এপসাইলন 0 রো ডিভি ইন্টিগ্রেশন রো ডিভি, আচ্ছা দাঁড়াও, রো ডিভি করলে শুধু হবে না, রো ইন্টু আর ক্যাপ ডিভি বাই আর কিউব মাইনাস সরি প্লাস ইন্টিগ্রেশন সিগমা আর ক্যাপ বাই আর কিউব, এটা হচ্ছে ডিএস সারফেস চার্জ। এরকম যদি আমার একটা কোথাও সারফেস চার্জ ডেন্সিটি থাকে আর ভলিউম চার্জ ডেন্সিটি থাকে, তাহলে আমার ফর্মুলাটা এরকম হয় কি হয় না বল? নিচে অ্যাকচুয়ালি স্কোয়ার হয়, কিন্তু ইউনিট ভেক্টরটা থাকে, তো সেই ইউনিট ভেক্টরটাকে আমি আর ক্যাপ বাই আর করে নিয়েছি, তাই জন্য নিচে কিউব হয়ে গেছে, উপরে আর ভেক্টর চলে এসেছে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা যদি আমার একটা কোনো একটা চার্জ ডেন্সিটি রো আর সারফেস চার্জ ডেন্সিটি সিগমা থাকে, তাহলে আমার এই চার্জ ডেন্সিটিটার জন্য আর দূরত্বে পি পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড হবে, সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে আমরা বার করতাম। এটা ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ভ্যাকুয়ামের পার্টে আছে। একই ফর্মুলায় যখন তুমি ডাইইলেকট্রিকে যাবে, ডাইইলেকট্রিকে দেখো আমি এখানটায় ধরে নিয়েছি এই ডিভি জিরো থেকে পি পয়েন্টের দূরত্ব হচ্ছে আর মাইনাস আর জিরো, এটা আমি এই ওপরে এখানটায় করেছিলাম, সেই হিসাবে আমি করছি। এই দেখো আর মাইনাস আর জিরো, আমি এখানে অরিজিনটা জাস্ট দেখাইনি। ইলেকট্রিক ফিল্ড পি ই অ্যাট পয়েন্ট পি কিউ কত হবে সেটা দেখে নাও বাই দিস ফর্মুলা। এইটা হচ্ছে ফর্মুলা ইলেকট্রিক ফিল্ডের, 1/4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন ওভার ভি রো পি। দেখো এটা পোলারাইজেশন চার্জ ডেন্সিটি, যেটা পোলারাইজেশন চার্জ ডেন্সিটি ভলিউম চার্জ ডেন্সিটি রো পি, যেটা আমার কত বেরিয়েছিল, মাইনাস ডাইভারজেন্স অফ পোলারাইজেশন, মাইনাস ডাইভারজেন্স অফ পোলারাইজেশন, এইটা হচ্ছে রো পি ইন্টু আর মাইনাস আর জিরো, এটা ভেক্টর ফর্মে আছে, বাই আর মাইনাস আর জিরো হোল কিউব ডিভি জিরো প্লাস ক্লোজ ইন্টিগ্রাল এস সিগমা পি, যেটা হচ্ছে আমার সারফেস চার্জ ডেন্সিটি ডিউ টু পোলারাইজেশন, আর মাইনাস আর জিরো বাই আর মাইনাস আর জিরো হোল কিউব ডিএস। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। আর পোটেনশিয়ালের একইভাবে ফর্মুলা হবে, তোমার এখানে ভেক্টর টার্মগুলো থাকবে না, নিচে শুধু কিউবের জায়গায় আর মাইনাস আর জিরো থাকবে। এটা হচ্ছে আমার পোটেনশিয়ালের ফর্মুলা। এই দুটো ফর্মুলা সেম অ্যাজ দ্যাট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ভ্যাকুয়াম। ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে তোমার মানে ইন ভ্যাকুয়ামের ক্ষেত্রে তোমার চার্জ ডেন্সিটিটা নিতে হতো, এই ক্ষেত্রে পোলারাইজেশন চার্জ ডেন্সিটি ধরতে হচ্ছে, কারণ এটা ডাইইলেকট্রিকের পোলারাইজেশনের জন্য পি পয়েন্টে কত আমার মানে
ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল হচ্ছে সেটা আমরা বার করছি। আচ্ছা, গসেস ল ইন ডাইইলেকট্রিক্স, এটার প্রুফ আমরা একটু দেখিয়ে দিই। এখানটায় এই যে এটা কিভাবে আসছে, এইটা থেকে আমরা কিভাবে এই জিনিসটা পাচ্ছি যেটা তখন বার করলাম, এই জিনিসটা কিভাবে আসছে, ক্লোজ ইন্টিগ্রাল ডি ডট এনডিএস ইকুয়ালস টু কিউ, ইন্টিগ্রাল ফর্মটা আসছে কি করে, এইটার প্রুফ আসে, পরীক্ষায় আসে, গসেস ল ইন স্টেট অ্যান্ড প্রুফ গসেস ল ইন ডাইইলেকট্রিক্স। তো এটা একটু দেখবে। তুমি ধরছো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রয়েছে, এটা হচ্ছে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম, তার ভেতরে তুমি কিছু কন্ডাক্টর ফেলে রেখেছো। তার মানে এই যে কন্ডাক্টর যেগুলো রয়েছে, ধরতে পারো জল, ডাইইলেকট্রিক মিডিয়ামটা হচ্ছে জল, জলের মধ্যে তুমি দুটো লোহার বল, তিনটে লোহার বল ফেলে রেখেছো। তো এরা হচ্ছে কন্ডাক্টর। ওই লোহার বলের যে সারফেসটা রয়েছে, সেই সারফেসটা হচ্ছে S1 S2 S3। যেহেতু S1 S2 S3 হচ্ছে ওই লোহার বলগুলোর সারফেস, তার ফলে খেয়াল করো ওই ডাইইলেকট্রিকটারও আরেকটা সারফেস তারা হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবে। যেহেতু এইটা হচ্ছে আমার লোহার বলটা, এটার যে সারফেসটা হচ্ছে আমার S1, এটাকে আমি, আর তার চারপাশে আমার ডাইইলেকট্রিকটা রয়েছে, তার চারপাশে আমার ডাইইলেকট্রিকটা রয়েছে, তুমি ধরতে পারো যে ডাইইলেকট্রিকটারও আমার দুখানা সারফেস হচ্ছে, একটা হচ্ছে বাইরের সারফেসটা, বাইরের সারফেস এসটা, আর এই ভেতরের সারফেস S1টা, ঠিক কি না? ডাইইলেকট্রিকটারও দুটো সারফেস থাকছে, বাইরের সারফেস এস আর ভেতরের সারফেস যেটা হচ্ছে লোহার সারফেসটা, লোহার বলের সারফেসটা বা কন্ডাক্টরের সারফেসটা, সেটাও কিন্তু ডাইইলেকট্রিকের সারফেস হয়ে যাচ্ছে, কারণ ওই সারফেসের বিয়ন্ড তোমার আর ডাইইলেকট্রিক এক্সিস্ট করে না, তারপর তোমার কন্ডাক্টরটা থাকছে। বুঝতে পারলে তো এই জায়গাটা? স্যার এই S1 সারফেসের পার্টটা বুঝলাম না, মানে S1টা কি করে ডাইইলেকট্রিকের? দেখো এটা ডাইইলেকট্রিক, এইটা ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিকের মাঝখানে তুমি একটা ক্যাভিটি বানিয়ে রেখেছো, কথার কথা, ক্যাভিটি বানিয়ে রেখেছো। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই ডাইইলেকট্রিকটা সারফেস কটা সারফেস আছে, বাইরের সারফেসটা তুমি ধরতে পারছো, বাইরের সারফেসটা তুমি ধরো, এটা এস। এবার তুমি ভেবে দেখো ভেতরের সারফেসটাও আমার ডাইইলেকট্রিকের সারফেসটা হবে কি হবে না, ভেতরের যে সারফেসটা, কারণ ভেতরের এই অংশটাই কিন্তু ডাইইলেকট্রিকটা নেই, এক্সিস্ট করে না। তো ডাইইলেকট্রিকের সারফেস এটা হলো কি হলো না বলো? তাহলে এবার ভেবে দেখো আমার এখানটার সেম কেস, এই ডাইইলেকট্রিকের মধ্যে দুটো কন্ডাক্টর ফেলে রেখেছি, তিনটে কন্ডাক্টর ফেলে রেখেছি, তো সেই সারফেস গুলো ডাইইলেকট্রিকের সারফেস হবে কি হবে না, কারণ তার এই অবধি ডাইইলেকট্রিক রয়েছে, তার ভেতরে তার বাইরেটা আবার একটা লাইনিং আছে ডাইইলেকট্রিকের, তো সেই হিসাবে ধরছি। বুঝতে পারলে তো? তাহলে এটাও আমার ডাইইলেকট্রিক, এই কন্ডাক্টর গুলো সারফেসটা আমার ডাইইলেকট্রিকেরও সারফেস হয়ে গেল। বোঝা গেল তো এই জায়গাটা? তাহলে এবার দেখো কিউ চার্জটা তো আমার যে চার্জ এক্সিস্ট করছে সেটা, কিউপি যেটা চার্জ ডিউ টু পোলারাইজেশন, এটা আমাকে দেখতে হবে। এবার চার্জ ডিউ টু পোলারাইজেশন দু রকম হয়, একটা হচ্ছে এই দেখো পোলারাইজেশন, এই সিগমা পিটা কি বলেছিলাম, সিগমা পিটা ছিল আমার সারফেস চার্জ ডেনসিটি ডিউ টু পোলারাইজেশন, এই জিনিসটা সিগমা পি হচ্ছে আমার সারফেস চার্জ ডেনসিটি ডিউ টু পোলারাইজেশন, পি ডট এন ক্যাপ। আর রো পি যেটা, সেটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি ডিউ টু পোলারাইজেশন, দ্যাট ইজ মাইনাস গ্রেডিয়েন্ট অফ পি। তাহলে এই যে পোলারাইজেশন চার্জ, সেটা হচ্ছে এই দুজনের যোগফল হবে, সিগমা পি ডিএস, সিগমাটা কি বেরিয়েছিল পি ডট এন, পিটা হচ্ছে পোলারাইজেশন, তাহলে পি ডট এন ডিএস, এইটা সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস। এক্ষেত্রে আমি কি করেছি, ধরো আমি একটা এরকম সারফেস ডাইইলেকট্রিকের মধ্যে চুজ করেছি, এই ডাইইলেকট্রিকের ভেতরে এই ক্লোজ সারফেস এসটা চুজ করেছি, এই ক্লোজ সারফেসের ভলিউম হচ্ছে ভি, যে এনক্লোজ করে রেখেছে যে ভলিউমটাই ক্লোজ সারফেস এসটা, সেটা হচ্ছে ভি। এই সারফেসের মধ্যে আমি গসেস ল অ্যাপ্লাই করছি, তাহলে এর ভেতরে আমার কতগুলো ডাইইলেকট্রিকের সারফেস আছে, সেটা হচ্ছে S1 S2 S3। এই সারফেসটার ভেতরে কতগুলো ডাইইলেকট্রিকের সারফেস আছে, এই সারফেসটাকে আমি বাইরের সারফেসটা কিন্তু কনসিডার করব না, কারণ ডাইইলেকট্রিকটা কন্টিনিউয়াস। এই সারফেসের এই এস সারফেসটার আগে পরেও কিন্তু আমার ডাইইলেকট্রিক এক্সিস্ট করছে, খেয়াল রাখবে এই এস সারফেসের আগে পরেও আমার ডাইইলেকট্রিকটা এক্সিস্ট করছে, কিন্তু এই S1 S2 S3 এর পরে আমার কিন্তু ডাইইলেকট্রিক এক্সিস্ট করছে না। এইখানটায় ডাইইলেকট্রিক আছে কিন্তু এইখানটার আর ডাইইলেকট্রিক নেই। যেমনি আমার S1 কে
ক্রস করবে তারপর কন্ডাক্টর চলে আসছে, বুঝতে পারলে তো? তো ডাইইলেকট্রিক এই এস সারফেসের ভেতরে কতগুলো ডাইইলেকট্রিকের সারফেস এক্সিস্ট করে? S1 S2 S3 তিনটেই সারফেস এক্সিস্ট করে। আর ভলিউমটাই টোটাল ভলিউম হচ্ছে ভি, তাহলে অবভিয়াসলি এই রো ডিভি এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার ভি মাইনাস ডাইভারজেন্স অফ পি ডিভি। রো পি এর জায়গায় ডাইভারজেন্স অফ পি, ফর্মুলাটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার দেখো এইখানটা আমি গসের ল অ্যাপ্লাই, সরি ডাইভারজেন্স, গসের ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করব। যেহেতু ভি ভলিউমটাকে আমাকে ইয়ে করে রেখেছে হচ্ছে, ভিটা কিন্তু ডাইইলেকট্রিকের ভলিউম, খেয়াল করো ভি যেটা আছে সেটা কিন্তু ডাইইলেকট্রিকের ভলিউম, তার মানে কন্ডাক্টরের ভলিউমটা মাইনাস হবে। ভি হচ্ছে আমার ডাইইলেকট্রিকের ভলিউম, মানে এই যে এই কন্ডাক্টর যে ভলিউমটা ধরে রেখেছে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। সরি ভুল বললাম, মাইনাস হবে না, সবকিছু মিলিয়ে। তাহলে না না মাইনাস হবে, ভুল বলছি, মাইনাস হবে। তাহলে আমার যখন আমি এটাকে ডাইভারজেন্স থিওরেমে ফেলবো, তাহলে আমার এই পার্টটা ক্লোজ ইন্টিগ্রাল ভি, সরি ইন্টিগ্রাল ভি মাইনাস গ্রেডিয়েন্ট অফ পি ডিভি, এটা আমার ডাইভারজেন্স থিওরেমে ফেললে কি হয়ে যাবে? সারফেস ইন্টিগ্রাল ওভার, দেখো এখানটায় আমার সব সারফেস গুলো ধরা হয়েছে, ইনক্লুডিং এই এস সারফেসটাকেও ধরা হয়েছে, এস প্লাস S1 প্লাস S2 প্লাস S3, কারণ এই ভি ভলিউমটা সব সারফেস গুলোকে এনক্লোজ করছে, এসটাকেও এনক্লোজ করছে, S2 S3 আর S1 কেও এনক্লোজ করছে, তাই জন্য এখানে সব সারফেস গুলো ঢুকে গেছে। S প্লাস S1 প্লাস S2 প্লাস S3 ক্লোজ ইন্টিগ্রাল ওভার S প্লাস S1 প্লাস S2 প্লাস S3 মাইনাস পি, এই মাইনাসটা এই মাইনাসের জন্য থাকছে P ডট N ds। তাহলে এবার দেখো তুমি এই জায়গাটায় তুমি এই ভ্যালুটা বসিয়ে দাও, এখানটায় আমার S1 প্লাস S2 প্লাস S3 রয়েছে, আর এখানটায় আমার S প্লাস S1 প্লাস S2 প্লাস S3 রয়েছে। তাহলে আমার কিউপিটা কি হয়ে যাবে? শুধু S, বাকি টার্মগুলো কেটে যাবে। ক্লোজ ইন্টিগ্রাল ওভার S মাইনাস P ডট N ds। কিউপি যেটা আছে চার্জ ডিউ টু পোলারাইজেশন, সেটা হচ্ছে, কারণ দেখো এখানটায় আমার সেম জিনিস, এখানটায় আমার S1 প্লাস S2 প্লাস S3 আছে, আর এখানটায় S প্লাস S1 প্লাস S2 প্লাস S3 আছে। তাহলে যদি দুটোকে যোগ করো, আর এখানটায় প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে দুটোকে যোগ করলে আমার কি হচ্ছে? এই S1 S2 S3 টার্মস গুলো থাকছে না, শুধু S টার্মের জন্য যে পার্টটা আছে সেটা থেকে যাবে। বুঝতে পারলে তো? এটাকে ভেঙে নেওয়া যেতে পারে, কিন্তু এটাকে তুমি এরকম ভাবে ক্লোজ ইন্টিগ্রাল ওভার P ডট N ds একটা S টার্মের জন্য হবে, প্লাস একটা S1 টার্মের জন্য হবে, এরকম ভাবে তুমি ভেঙে নিতে পারো, ভেঙে নিয়ে তারপর যদি তুমি যোগ করো, তুমি তাহলে শুধু S টার্মটা পড়ে থাকবে, বাকি টার্মগুলো আউট হয়ে যাবে, কেটে যাবে। তাহলে কিউপি যেটা বেরোলো সেটা বেরোলো ক্লোজ ইন্টিগ্রাল ওভার S মাইনাস P ডট N ds, or that is equals to minus close integral S P dot N ds। এটা হচ্ছে আমার পোলারাইজেশন চার্জ। এবার তুমি এই মেন গসেস ল যেটা ছিল এইখানটায় তুমি P এর জায়গায় মাইনাস ক্লোজ ইন্টিগ্রাল, এই কিউপি এর জায়গায় ক্লোজ ইন্টিগ্রাল P ডট N ds বসিয়ে দাও ওভার S P ডট N ds, এটা বসিয়ে দাও। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম ইন্টিগ্রালের মধ্যে রয়েছে, ক্লোজ ইন্টিগ্রাল S ক্লোজ ইন্টিগ্রাল ওভার S। তাহলে দেখো কি হচ্ছে, তুমি এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসা হলো, তুমি ইন্টিগ্রালটাকে কমন নাও, ক্লোজ ইন্টিগ্রাল ওভার S, আর এই এপসাইলন জিরোটাকে তুলে দিচ্ছ, তাহলে এপসাইলন জিরো E প্লাস P ডট N ds ইকুয়ালস টু কিউ, এইটাকেই ডি ধরা হয়েছে। দেখো ক্লোজ ইন্টিগ্রাল D ডট N ds ইকুয়ালস টু কিউ, এটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম অফ গসেস ল। আর আরেকবার তুমি যদি গসেস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করো, তাহলে তুমি ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল পেয়ে যাচ্ছ, দ্যাট ইজ ডাইভারজেন্স অফ ডি ইকুয়ালস টু রো। ঠিক আছে, এটা আশা করছি পারবে ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল আনতে। জাস্ট এটা ডাইভারজেন্স, এই গসেস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে, তাহলে এটা পেয়ে যাবে। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বলছিলাম যে আমরা তো কিউপিটা 0 পেলাম, তাহলে এই লাইনটা করতে গিয়ে আসলে আমরা কিউপি 0 পাওয়া যায়নি তো, 0 পাইনি, প্লাস মাইনাস না 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 না, কিউপি 0 পাইনি, মাইনাস, এই দেখো ভালো করে দেখে নাও, কিউপি এর ভ্যালুটা দেখে নাও। কিউপি হচ্ছে এই, তুমি এই জায়গাটা দেখো, ক্লোজ ইন্টিগ্রাল ওভার S1 S2 S3 P ডট N ds, ঠিক আছে তো?
আর এইটা কি হচ্ছে দেখো, এইটা হচ্ছে মাইনাস ক্লোজ S ইন্টিগ্রাল ওভার আছে একটা একটা। এস টার্ম রয়েছে, তার মানে এই টার্মটা আচ্ছা সার্ভাইভ করে যাবে না। ঠিক আছে। তাই দেখো জি। কিউবি কি বেরোলো, ক্লোজ ইন্টিগ্রাল ওভার এস মাইনাস পি ডট এনডিএস। বুঝতে পারলে এবার? হ্যাঁ হ্যাঁ এবার এই টার্মটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, এই মেন ইকুয়েশনের কোথায় গেল, এই মেন ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, আর কমন নাও, তুমি দেখো এই ডিটা পেয়ে যাচ্ছ, এপসাইলন 0 ই প্লাস পি, সেটা হয়ে যাচ্ছে ডিটা। এই প্রুফটা দেয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট তোমাদের মাথায় রাখতে হবে কনস্টিটিউটিভ রিলেশন। কনস্টিটিউটিভ রিলেশন হচ্ছে রিলেশন যেটা পি আর ই, পোলারাইজেশন আর ইলেকট্রিক ফিল্ড, এদের মধ্যে রিলেশনটাকে কনস্টিটিউটিভ রিলেশন বলে। সেটা হচ্ছে এপসাইলন 0 কাই ই, এটাকে কাই বলে, এটাকে বলা হয় সাসেপ্টিবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল। ঠিক আছে, এইটা এই স্যার ফর্মুলা। একবার একটু আগের পেজটা একটু দেখাবেন, মানে ডি এর রিলেশনটা একটু দেখাবেন। বলো কোথায় অসুবিধা। হুম। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা তো কনস্টিটিউটিভ রিলেশন পি ইকুয়ালস টু এপসাইলন 0 কাই ই, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই ফর্মুলাটাও তো বলেইছিলাম মনে রাখতে হবে, ডি ইকুয়ালস টু এপসাইলন 0 ই প্লাস পি, বসিয়ে দিলে তুমি আরেকটা ফর্মুলা পাচ্ছ, সেটা হচ্ছে এইটা, ডি ইকুয়ালস টু এপসাইলন 0 1 প্লাস কাই ইন্টু ই। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করে দেখো, একটা ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে ডি এর সাথে ই এর সম্পর্ক হচ্ছে এটা, এইটা ডি ইকুয়ালস টু এপসাইলন 0 ই, সরি এপসাইলন ই, ডি ইকুয়ালস টু এপসাইলন ই, ডি ইকুয়ালস টু এপসাইলন ই। তাহলে আমার এই দুটোই, এই ইকুয়েশনটা আর ইকুয়েশনটাকে কম্পেয়ার করে এটা পাচ্ছি, এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন 0 ইনটু 1 প্লাস কাই, দ্যাট ইজ কে ইকুয়ালস টু 1 প্লাস কাই। কে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আর সাসেপ্টিবিলিটি। এই ফর্মুলাটা, এই কটা ফর্মুলাকে একদম মুখস্থ করে নিতে হবে, জলের মতো অঙ্কে আসে। কে ইকুয়ালস টু 1 প্লাস কাই, কাই হচ্ছে সাসেপ্টিবিলিটি, সবগুলোই ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। এছাড়া কিছু শর্ট আইডিয়াজ আছে, যেমন লিনিয়ার ডাইইলেকট্রিক্স কাদেরকে বলে, যে ডাইইলেকট্রিক্স এর ক্ষেত্রে কে এপসাইলন আর কাই মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পারমিটিভিটি আর সাসেপ্টিবিলিটি এরা কনস্ট্যান্ট হবে, তাদেরকে লিনিয়ার ডাইইলেকট্রিক বলা হয়। আর এদের ক্ষেত্রে পি আর ই লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স, মানে গ্রাফ যেটা আছে পি ভার্সেস ই, সেটা আমার স্ট্রেট লাইন হবে। পি ভার্সেস ই যে গ্রাফ, সেটা আমার স্ট্রেট লাইন হবে। খেয়াল করে দেখো পি, খেয়াল করে দেখো পি ইকুয়ালস টু এপসাইলন 0 কাই ই, এপসাইলন 0 কাই ই, তার মানে কনস্ট্যান্ট ইনটু ই। তার মানে কনস্ট্যান্ট ইনটু ই। তার মানে পি প্রপোর্শনাল টু ই হয়ে যাচ্ছে, তার মানে গ্রাফটা স্ট্রেট লাইন হবে। তো সেটাই বলছে, লিনিয়ার ক্যারেক্টারিস্টিক শো করে, মানে গ্রাফটা স্ট্রেট লাইন হবে, পি ভার্সেস ই গ্রাফটা স্ট্রেট লাইন হবে, তাদেরকে আমরা বলবো লিনিয়ার ডাইইলেকট্রিক্স। আর নন লিনিয়ার ডাইইলেকট্রিক্সে তোমার যদি চার্জ প্রেজেন্ট থাকে, তাহলে আমার ই এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে, তাহলে সেটাকে বলবে আমরা নন লিনিয়ার ডাইইলেকট্রিক্স। ই বলছি, সরি এপসাইলন, এই পারমিটিভিটির ভ্যালুটা ডাইইলেকট্রিক মিডিয়ামে কত চার্জ আছে সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো নন লিনিয়ার ডাইইলেকট্রিক্স। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নে আসে, ডাইইলেকট্রিক ব্রেকডাউন বলতে আমরা কি বোঝাই। ধরো একটা আমরা এইটুকুনি জানি যে একটা ডাইইলেকট্রিক রয়েছে, আমি ইলেকট্রিক ফিল্ড দিলাম, তাহলে আমার কি হবে, পোলারাইজেশন হবে। পোলারাইজেশন মানে হচ্ছে প্লাস চার্জ আর মাইনাস চার্জ গুলো একটুখানি শিফট হয়ে যাবে, প্লাস চার্জ আর মাইনাস চার্জ গুলো শিফট হয়ে যাবে একটুখানি, এটাকে বলা হয় পোলারাইজেশন। এই প্রসেসটাকে বলা হয় পোলারাইজেশন। কিন্তু যদি আমি এই ইলেকট্রিক ফিল্ডটাকে একটা ক্রিটিক্যাল ভ্যালুর বেশি করে দিই, তাহলে হবে কি, এই অ্যাটম থেকে ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে আসবে আর ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে যাবে, ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে যাবে। ডাইইলেকট্রিকে ফ্রি ইলেকট্রন থাকে না, খেয়াল রাখবে, ডাইইলেকট্রিকে ফ্রি ইলেকট্রন থাকে না, এটা রাপচার করে যাবে। আর ডাইইলেকট্রিকে তোমার ফ্রি ইলেকট্রন থাকে না, কিন্তু তাই জন্য ওটার কন্ডাক্টিভিটি হয় না, জিরো হয় বা খুবই কম হয়। কিন্তু যদি আমার ইলেকট্রিক ফিল্ডকে খুব বাড়িয়ে দিই, একটা ক্রিটিক্যাল ভ্যালুর থেকে বেশি হয়ে গেলে কি হবে, ইলেকট্রনগুলো অ্যাটম থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করবে,
তার ফলে হবে কি, আমার ডাইইলেকট্রিকের মধ্যে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন বেড়ে যাবে। তাহলে আর যদি ফ্রি ইলেকট্রন থাকে তাহলে জিনিসটা কি হয়ে গেল, কন্ডাক্টর হয়ে গেল। তার মানে জিনিসটা আর ডাইইলেকট্রিক রইল না, সেটা আমার কন্ডাক্টিং হয়ে গেল। তার মানে ডাইইলেকট্রিক প্রপার্টিটা, ইনসুলেটিং প্রপার্টিটা ব্রেকডাউন করেছে। এই ফেনোমেনাটাকেই বলা হয় ডাইইলেকট্রিক ব্রেকডাউন। আর যে ক্রিটিক্যাল ভ্যালু অফ ই, সেটাকে বলা হয় ডাইইলেকট্রিক স্ট্রেংথ। মানে যার থেকে বেশি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে ডাইইলেকট্রিকটা ভেঙে যাবে। ভেঙে যাবে মানে ডাইইলেকট্রিকটা লিটারেলি ভাঙবে না, ডাইইলেকট্রিকটা তার প্রপার্টি লুজ করবে, সে কন্ডাক্টর হয়ে যাবে, তার মধ্যে ফ্রি ইলেকট্রন চলে আসবে। ঠিক আছে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবে। শর্ট প্রশ্নে 2 নম্বরে এগুলো আসতে পারে, ডাইইলেকট্রিক ব্রেকডাউন, ডাইইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কাকে বলে, আসতে পারে এগুলো। এবার আসছে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বাউন্ডারি কন্ডিশন, ইন্টারফেস বিটুইন টু ডাইইলেকট্রিক মিডিয়া। খুবই ইম্পর্টেন্ট। ঘটনা ঘটছে কি, এরকম একটা তোমার ইন্টারফেস রয়েছে। এইটা হচ্ছে একটা ইন্টারফেস, দেখতেই পাচ্ছ, যেটা দুটো মিডিয়া 1 আর মিডিয়া 2 কে আলাদা করছে। গসের ল অনুযায়ী তুমি একটা সিলিন্ডার ধরো, বা এটাকে পিল বক্সও বলে অনেক সময়, একটা পিল বক্স ধরো গসের ল অনুযায়ী। এই পিল বক্সটা যে দেখো, এটা কিন্তু এই ইন্টারফেসটাকে কাট করেছে, কাট করে মানে ভেদ করেছে। এই অংশটা যেটা আমি এই ড্যাশ লাইন দেখিয়েছি, এই অংশটা আমার ওই ইন্টারফেসের মধ্যে পড়ছে, এই অংশটাও ইন্টারফেসটার মধ্যে পড়ছে, বাকিটা নিচে। আর এইটা আমার মিডিয়াম 2 এর এই অংশটা মিডিয়াম 1 এ পড়ছে, এই নিচের অংশটা, আর এই অংশটা মিডিয়াম 2 তে পড়ছে। আর শুধু এই পার্টটাই আমার ইন্টারফেসের মধ্যে পড়ছে। খেয়াল রেখো, এই যে পরিমাণ এরিয়াটাকে কভার করেছে এই পিল বক্সটা, সেটা আমি বলছি ডেল্টা এস। যদি আমার এই ইন্টারফেসের মধ্যে সিগমা পরিমাণ ফ্রি চার্জ থাকে, ফ্রি চার্জ খেয়াল রাখবে, মানে ফ্রি ইলেকট্রন, ফ্রি চার্জ ডেন্সিটি থাকে, ফ্রি চার্জ ডেন্সিটি সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি, খেয়াল রাখবে, মানে চার্জ পার ইউনিট সারফেস। তাহলে আমার এইটা ফর্মুলা হয়ে যাচ্ছে। গসের ল তুমি অ্যাপ্লাই করবে, গসের ল অ্যাপ্লাই করলে তুমি এই জিনিসটা পাবে। এই দেখো, এটা হচ্ছে গসের ল অ্যাপ্লাই করতে হবে। গসের ল কি ছিল, ডি ডট এনডিএস ইকুয়ালস টু কিউ। এবার খেয়াল করে দেখো, ক্লোজ ইন্টিগ্রাল। এবার দেখো, এই যে ফ্ল্যাট সারফেস আছে, এই ফ্ল্যাট সারফেসে এনটা তো পারপেন্ডিকুলার, ডি2 টা বাইরে বেরোচ্ছে, ডি1 টা ভেতরে ঢুকছে। আমি ধরছি যে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর মিডিয়াম 1 এ এটা হচ্ছে d1, আর মিডিয়াম 2 তে এটা হচ্ছে d2। ডাইরেকশনটা এইভাবে দেওয়া রয়েছে, মানে এন থেকে একটু সরে রয়েছে। ঠিক আছে, তো এনটা হচ্ছে এই সারফেসটার সাথে নর্মাল, এই ফ্ল্যাট সারফেসের সাথে নর্মাল। তো d2 টা বাইরে বেরোচ্ছে, d1 টা ভেতরে ঢুকছে, তার মানে অবভিয়াসলি আমার d2 মাইনাস d1 হবে, d2 ডট nds মাইনাস d1 ডট nds। আর কিউটা কত, কিউটা হচ্ছে আমার যে পরিমাণ চার্জ এইখানে রয়েছে, যে পরিমাণ চার্জ এখানে রয়েছে, তো এইখানে এরিয়া হচ্ছে ডেল্টা এস, আর এখানে চার্জ সারফেস ডেন্সিটি হচ্ছে সিগমা। তাহলে কিউটা হয়ে যাবে আমার সিগমা ডেল্টা এস, সিগমা ডেল্টা এস। সেইটাই। এবার তুমি যদি এই ইন্টিগ্রেশনটা করো, দেখো এইখানটায় আমার কতটা, এই এরিয়াটাও কিন্তু আমার ডেল্টা এসি হচ্ছে, এই এরিয়াটাও আমার ডেল্টা এসি হচ্ছে, ফ্ল্যাট সারফেসটা। তাহলে ইন্টিগ্রেশনটা করলে, এই ইন্টিগ্রেশনটা করলে তুমি কি পাবে, ডি ডট এন ডেল্টা এস পাবে, ডি টু ডট এন ডেল্টা এস। আর এই ইন্টিগ্রেশনটা করলে তুমি ডি ওয়ান ডট এন ডেল্টা এস। মাইনাস সাইনটা কেন হচ্ছে, কারণ ডি ওয়ানটা ভেতরে ঢুকছে, খেয়াল করো, ডি ওয়ানটা ভেতরে ঢুকছে আর ডি টুটা বাইরে বেরোচ্ছে, এই আমার যে গসিয়ান সারফেসটা ধরা হয়েছে তার মধ্যে। তার ফলে তোমার ফর্মুলাটা এরকম হয়ে গেল, d2 ডট n ডেল্টা s মাইনাস d1 ডট n ডেল্টা s ইকুয়ালস টু সিগমা ডেল্টা s। এইটা ক্যালকুলেট করলে তুমি এইটা পাচ্ছ, d সাবস্ক্রিপ্ট 2n মাইনাস d সাবস্ক্রিপ্ট 1n ইকুয়ালস টু সিগমা ডেল্টা s কে কমন নিয়ে কেটে দিয়েছো। এবার এটা খেয়াল করো, d2n টা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট অফ d ইন মিডিয়াম 2,
আর d1n টা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট অফ d ইন মিডিয়াম 1। তার মানে দেখো এইটা আমার সারফেস ছিল, তো এটা আমার n ক্যাপ, ডিটা ধরো আমার এইদিকে ছিল, এটা আমার অ্যাকচুয়াল ডি ভেক্টর, এটা আমার অ্যাকচুয়াল ডি টু ভেক্টর। তাহলে আমার এই এন ক্যাপ বরাবর যে ভেক্টরটা হবে সেটাই হচ্ছে আমার d1n, d2n। এই ডি ক্যাপ, এই এন ক্যাপ বরাবর যে ভেক্টরটা হবে সেটাই হচ্ছে আমার d2n, মানে নরমাল এন ক্যাপ বরাবর সেটাই, তাহলে নর্মাল কম্পোনেন্ট অফ ডি। খেয়াল রাখবে এই এন ক্যাপ বরাবর যে আমার ডাইইলেকট্রিক ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হচ্ছে সেটাই হচ্ছে আমার d2n। তাহলে এন ক্যাপ বরাবর যেটা আমার 1 নম্বর মিডিয়ামে হচ্ছে সেটাই হচ্ছে আমার d1n। তো এইটা একটা ইম্পর্টেন্ট থিওরি আমরা পাচ্ছি এখান থেকে, সেটা বলছে যে নর্মাল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট সেটা আমার মিডিয়াম 2 আর মিডিয়াম 1 এ, সেটা আমার ওই মিডিয়াম দুটোকে যে ইন্টারফেসটা সেপারেট করছে তার মধ্যে কতটা ফ্রি চার্জ আছে, তার মধ্যে কতটা ফ্রি চার্জ আছে সেটার উপর নির্ভর করছে। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, মুখস্থ রাখতে হবে। d2n minus d1n equals to সিগমা, যার মানে হচ্ছে এই যে আমার দুখানা মিডিয়াম রয়েছে, মিডিয়ামের এখানে d2 ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে d2 আর নিচের মিডিয়ামটায় ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে d1। এদের ডিফারেন্সটা, এদের নর্মাল কম্পোনেন্টের ডিফারেন্সটা আমার নির্ভর করছে এই ইন্টারফেসে কত পরিমাণ ফ্রি চার্জ আছে সিগমার উপর। ঠিক আছে, এবার যদি ফ্রি চার্জ না থাকে, ফ্রি চার্জ যদি না থাকে, খেয়াল করো ফ্রি চার্জ যদি সিগমা 0 হয় তাহলে আমার d2n equals to d1n, মানে কন্টিনিউয়াস হবে। ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টরে যে আমার কি বলবো নর্মাল কম্পোনেন্টটা আছে সেটা আমার ইন্টারফেসে কন্টিনিউয়াস হবে। মানে এইটা আমার ইন্টারফেস ছিল, এটা আমার d1n ছিল আর এটা আমার d2n ছিল, দুটোর ভ্যালু সেম হবে, কোনো চেঞ্জ হবে না ভ্যালুর মধ্যে, যদি আমার এই ইন্টারফেসটার মধ্যে কোনো ফ্রি চার্জ না থাকে। তাহলে d1n আর d2n সেম হবে নর্মাল কম্পোনেন্টটা, খেয়াল রাখবে খুব ইম্পর্টেন্ট। কিন্তু যদি আমার ইন্টারফেসে ফ্রি চার্জ চলে আসে তাহলে আমার চেঞ্জ হয়ে যাবে। কিরম ভাবে চেঞ্জ হবে, এই ফর্মুলাটা অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। নেক্সট, ইলেকট্রিক ফিল্ডের একটা প্রপার্টি আমরা জানি, সেটা আমরা এবারই পড়েছিলাম। ইলেকট্রিক ফিল্ড যেহেতু কনজারভেটিভ হয় তাই কার্ল অফ ই 0 হয়। ইলেকট্রিক ফিল্ড যেহেতু কনজারভেটিভ হয় সেই জন্য কার্ল অফ ই 0 হয়। আর স্টোকসের থিওরেম অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, একটা ক্লোজ ইন্টিগ্রালে একটা ক্লোজ পাথ বরাবর আমার লাইন ইন্টিগ্রাল 0 হবে, দ্যাট ইজ ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএল ইকুয়ালস টু 0। তো আমি একটা কাজ করছি, এই যে ইন্টারফেসটার চারপাশে আমি একটা এরকম একটা লাইন ধরে নিচ্ছি, একটা এরকম বক্স ধরে নিচ্ছি, বা বক্স বলবো না, একটা রেক্ট্যাঙ্গেল ধরে নিচ্ছি এবিসিডি। সেখানটায় আমি ধরছি বিসি আর ডিএ এরা খুবই স্মল, প্রায় নেগলিজেবল। আমি আর ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট যেটা আছে সেটাকে আমি এরকম ধরছি মিডিয়াম 1 এ E1, মিডিয়াম 2 তে E2, ডাইরেকশন যা হোক কিছু হতে পারে। তাহলে বাই দ্য প্রপার্টি অফ ইলেকট্রিক ফিল্ড এই যে ক্লোজ লুপটা রয়েছে এবিসিডি, এই ক্লোজ লুপের ওপর ইন্টিগ্রাল করলে ই ডট ডিএল 0 হবে। তাহলে আমার যদি সবগুলোকে যোগ করি, মানে সবগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে কি পাচ্ছি আমি, ই অফ এবি প্লাস ই অফ বিসি প্লাস ই অফ সিডি প্লাস ই অফ ডিএ সেটা ইকুয়ালস টু 0। এবার যেহেতু আমার এখানটায় ডাইরেকশনটা উল্টে যাচ্ছে, এবি ডাইরেকশন আর সিডি ডাইরেকশন উল্টে যাচ্ছে, সে ফলে আমি এরকম জিনিসটা পাবো। অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছে, এটা প্লাস হতো, এটা মাইনাস হবে, মানে ডাইরেকশনটা উল্টে যাচ্ছে। কিন্তু যদি তুমি ভ্যালু বার করো তাহলে কিন্তু আমার দুজনে সেম হবে, ভ্যালুর দিক থেকে দুটো সেম হবে, ডাইরেকশন আলাদা হতে পারে, ভ্যালুর দিক থেকে দুজনে কিন্তু সেম হবে। না না সরি ভুল করলাম, এটা মাইনাসই হবে, ঠিকই আছে। ডিএলটা আমার যেহেতু চেঞ্জ হচ্ছে, আমার এখানটায় মাইনাস চলে আসবে, ডিএল এর ডাইরেকশনটা উল্টো দিকে হচ্ছে, এখানটায় মাইনাস চলে আসবে। আমি ডিএলটাকে অ্যাকচুয়ালি ফর্মুলাটা দেখিয়ে দিই, তোমার এরকম হবে, এটা এ থেকে বি, এ বি ই ডট ডিএল হচ্ছে, প্লাস ইন্টিগ্রেশন বি থেকে সি ই ডট ডিএল হবে,
প্লাস এরকম চলতে থাকবে। এবার এইটাকে আমি 0 ধরে নিচ্ছি, কারণ আমি ধরে নিচ্ছি যে বিসি আর ডিএ খুবই স্মল আর এটা নেগলেক্ট করা যেতে পারে, তাই এই পার্টটাকে আমি 0 করে দিচ্ছি। তাহলে দেখো পড়ে থাকলো আমার দুটো পার্ট আমার পড়ে থাকবে, একটা থাকছে আমার ই ডট ডিএল প্লাস আর একটা হচ্ছে অ্যাকচুয়ালি এ থেকে বি হবে, একটা এ থেকে বি আর একটা হচ্ছে সি থেকে ডি, ই ডট ডিএল। এবার এবি আর সিডি দেখো উল্টো ডাইরেকশনে রয়েছে, তাহলে আমি ধরতেই পারি যে এই দুজনে সেম, দুজনে আমার সেম। আমি ধরে নিচ্ছি এই লেন্থটাকেই ধরে নিচ্ছি যে এবি ইকুয়ালস টু মাইনাস সিডি, এবি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস সিডি ভেক্টর। তাহলে এই দুটোকে যদি আমি ক্যালকুলেট করো, তুমি কি পাচ্ছ? প্রথমটা পাবে ই এবি, ই ইন্টু এবি প্লাস ই ইন্টু সিডি। এই ইন্টিগ্রেশনটা করে নিলে, যেহেতু ইটা কনস্ট্যান্ট আছে বাইরে চলে গেল, আর যেহেতু আমার এবি আর সিডি সেম হচ্ছে তাই জন্য আমার তুমি দুটোকে এক করে দিতে পারো। একটা হচ্ছে ই, এটাকে ধরো 1 নিলে, ও আচ্ছা দুটো তো আলাদা ইয়েতে রয়েছে তাই জন্য ই1 ই2 নিতে হবে, খেয়াল রাখবে ই1 ই2 নিতে হবে, কারণ দুটো আলাদা মিডিয়ামে রয়েছে তাই ই1 ই2 নিতে হবে। ই1 এবি ভেক্টর মাইনাস ই2 এবি ভেক্টর, কারণ সিডি ইকুয়ালস টু মাইনাস এবি ধরেছিলাম। এবার এই জিনিসটা ইকুয়ালস টু 0 হচ্ছে, এই জিনিসটা ইকুয়ালস টু 0 হচ্ছে, তার ফলে তুমি কি পাচ্ছ? ই1 ইকুয়ালস টু ই2 পাচ্ছ। কিন্তু কোন কম্পোনেন্টটা পেলে? এই কম্পোনেন্টটা পেলে, দ্যাট ইজ ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট। ট্যানজেন্সিয়াল কম্পোনেন্টটা পেয়েছো, মানে এই যদি ইন্টারফেস হয়, ইন্টারফেসের সাথে ট্যানজেন্ট বরাবর যে কম্পোনেন্টটা রয়েছে ইলেকট্রিক ফিল্ডের, সেটাকে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট বলবো আমরা। ট্যানজেন্সিয়াল কম্পোনেন্টটা আমরা পেলাম। তো এইখান থেকে আমি এই জিনিসটা পাচ্ছি, দেখে রাখো, ই1t ইকুয়ালস টু ই2t। বুঝতে পারলে? স্যার আরেকবার একটু বলুন এই পার্টটা, এই ট্যানজেন্ট পার্টটা। ট্যানজেন্সিয়াল কম্পোনেন্টটা কিভাবে হলো, তুমি এইটা তো বুঝতে পারছো যে হ্যাঁ, ই ডট ডিএল টা কিভাবে ইন্টিগ্রেট করবে সেটা তো বুঝতে পারছো। এবার এইটা দেখো কোন বরাবর রয়েছে, ছবিটাতেই দেখো না, তুমি তো এই দুটো লাইন বরাবর ইটা বার করলে, ইটাকে তো তুমি দুভাগে ভাগ করতে পারো, একটা হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা এই কম্পোনেন্ট, হরিজন্টাল আর ভার্টিক্যাল। ভার্টিক্যালটাকে আমি ধরছি না, আমি শুধু এই কম্পোনেন্টটাকে ধরছি যেটা আমার হরিজন্টাল রয়েছে, এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটাকে ধরছি। তো এই কম্পোনেন্টটা তোমার ইন্টারফেসের সাথে কিভাবে রয়েছে? ট্যানজেন্ট হয়ে রয়েছে না? এই যে এবি আর সিডি, এই বরাবর ইলেকট্রিক ফিল্ডটা আমার ইন্টারফেসের সাথে ট্যানজেন্ট হয়ে রয়েছে কিনা বলো? তাহলে এটাকে আমি ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট বলতে পারি কিনা? এবার আমি দেখছি এবির জন্য যে ইলেকট্রিক ফিল্ড মানে ই1 যেটা along AB is equals to E2 along CD, E1 along AB is equals to E2 along CD, জাস্ট ভ্যালু হিসাবে বলছি, আমি ভেক্টর হিসাবে বলছি না। তাহলে সেই হিসাবে আমি বলতে পারি কিনা যে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইন ফার্স্ট মিডিয়া ইজ ইকুয়াল টু দ্য ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইন সেকেন্ড মিডিয়া। এইটার মানেটা আমি একবার জাস্ট বলে দিতে চাইছি, দেখে রাখো, যে ধরো আমার এক মিনিট, ধরো আমার একটা ইন্টারফেস রয়েছে, এটা আমার একটা ইন্টারফেস, এখানে মিডিয়াম 2 রয়েছে এখানটায়, আর এখানটায় মিডিয়াম 1 রয়েছে। তুমি সবসময় জানবে যে ডি যেটা আছে সেটা আমার দুটো মিডিয়ামে সেম হবে, D1 আর D2 যে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট, সরি হরিজন্টাল কম্পোনেন্ট, এটা হচ্ছে কি বলবো, হরিজন্টাল তো বলা যাচ্ছে না, এটা নর্মাল কম্পোনেন্ট, নর্মাল কম্পোনেন্ট D1 ইকুয়ালস টু D2 সবসময় সেম হবে, যদি না কোনো ফিচার্স থাকে, যদি সিগমা ইকুয়ালস টু 0 হয়, সিগমা যদি কোনো ফিচার যদি না থাকে আমার এই ইন্টারফেসের মধ্যে, তাহলে এই নর্মাল কম্পোনেন্ট D1 ইকুয়ালস টু D2 হবে,
আর ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, ধরো এটা আমি E2 নাম দিলাম আর এটা আমি E1 নাম দিলাম। এই ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটাও সবসময় সেম হবে ইন্টারফেসের মধ্যে। এটা সবসময় হবে তোমার ফ্রি চার্জ থাকুক বা না থাকুক, ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা সবসময় ইকুয়াল হবে দুটো মিডিয়ামের মধ্যে, মিডিয়াম 1 আর মিডিয়াম 2। বুঝতে পারলে কি এই জায়গাটা? ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সবসময় আমার সেম হবে মিডিয়াম 1 আর মিডিয়াম 2 তে, আর ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টের নর্মাল কম্পোনেন্ট সেম হবে মিডিয়াম 1 আর মিডিয়াম 2 তে যদি আমার কোনো চার্জ ডেনসিটি না দেওয়া থাকে। চার্জ ডেনসিটি দেওয়া থাকলে তাহলে ডিফারেন্সটা আমার ইকুয়ালস টু সিগমা হবে, d2 minus d1 ইকুয়ালস টু সিগমা হবে। অবভিয়াসলি নর্মাল কম্পোনেন্টটা এই জায়গাটা বুঝতে পারলে কি না বলো? E1 equal to E2 সব সময় হবে আর D1 equal to D2 only sigma equal to 0 মানে তে হবে। ইন্টারফেস যেটা আছে দুটো মিডিয়ামে তার মধ্যে যদি কোনো ফ্রি চার্জ না থাকে তাহলে এই ঘটনাটা ঘটবে। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। এই যে এখানটায় সেই ব্যাপারটা লিখে দিয়েছি, এই দুটোকে মাথায় রাখতে হবে। আর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সবসময় কন্টিনিউয়াস হবে। আর আরেকটা আইডিয়া খুবই ইম্পর্টেন্ট, ধরো দুটো মিডিয়াম রয়েছে, মিডিয়াম 1 মিডিয়াম 2। এই মিডিয়াম এটা হচ্ছে নর্মাল টু দ্য মিডিয়াম, নর্মাল টু দ্য ইন্টারফেস, অনেকটা আমাদের ওই রিফ্লেকশনের মতো কেস। এটা হচ্ছে আমার নর্মাল, এটা হচ্ছে ইন্টারফেসটা। ইন্টারফেস হচ্ছে যেটা আমার মিডিয়াম 1 আর মিডিয়াম 2 কে আলাদা করছে। যদি কোনো ফ্রি চার্জ না থাকে তাহলে আমার এই নর্মাল কম্পোনেন্ট মানে এই কম্পোনেন্ট D1 আর D2 তো সেম হবে, এই বরাবর D1 আর D2 তো সেম হবে, ঠিক কি না? যদি কোনো ফ্রি চার্জ না থাকে এই বরাবর তো D1 আর D2 সেম হবে। তুমি তাহলে খেয়াল করে দেখো D2 cos theta 2 equals to D1 cos theta 1 হচ্ছে কি হচ্ছে না? থিটাটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা থিটা 1 আর এটা হচ্ছে থিটা 2। হচ্ছে? হ্যাঁ স্যার। আর ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর আছে? ইলেকট্রিক ফিল্ড এই বরাবর সেম হবে, ইলেকট্রিক ফিল্ড এই বরাবর সেম হবে E1 equals to E2। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ট্যানজেন্স আর নরমালি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর এই দুজনে একই ডাইরেকশনে থাকে। সে তাহলে সেই অবস্থায় ইলেকট্রিক ফিল্ডটা আমার কি হবে দেখো, E1 sin theta 1 equals to E2 sin theta 2 হচ্ছে কি হচ্ছে না বলো? বলো হবে কি হবে না? হবে। ঠিক আছে। আচ্ছা আমি ধরে নিচ্ছি মিডিয়াম 2 এর পারমিটিভিটি হচ্ছে এপসাইলন 2, মিডিয়াম 1 এর পারমিটিভিটি হচ্ছে এপসাইলন 1। তাহলে D1 আর E1 এর মধ্যে সম্পর্ক কি? D1 equals to আমার খেয়াল করো এপসাইলন 1 E1 হবে কি হবে না? হ্যাঁ স্যার। D2 এর সাথে E2 এর সম্পর্ক কি? D2 equals to epsilon 2 এপসাইলন 2 E2। তাহলে তুমি এইখানটায় কি লিখতে পারো? D2 এর জায়গায় তুমি কি লিখতে পারো? এপসাইলন 1 E1 cos theta 1 আবার এপসাইলন 2 E2 cos theta। epsilon 2 E2 cos theta 2 আর epsilon 1 E1 cos theta 1। আচ্ছা এইটাকে আর এই উপরের ইকুয়েশনটাকে ভাগ করো, 1 divided by 2 করো, তুমি কি পাচ্ছ? So E1 tan theta মানে epsilon 1 E1 tan theta 1 equal to epsilon 2 E2 tan theta 2। যেটা জানো না E1 হ্যাঁ E1
কেটে যাবে। epsilon 1 tan theta 1 equal to উল্টে দাও, epsilon 2 tan theta. এটা পাবে কি পাবে না? 1 ডিভাইডেড বাই 2 করো, উল্টে দিয়ে করো, এটাকে উল্টে দিয়ে তারপর করো। আচ্ছা ঠিক আছে। e2 কেটে যাবে, epsilon 2 cos theta 2 by sin theta 2, মানে epsilon 2 cot theta 2 equals to epsilon 1 cot theta 1। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই তিনটে যে ফর্মুলা বেরোচ্ছে এইগুলো আমার খুব ইম্পর্টেন্ট। এইগুলো দিয়ে আমাদের স্পেশাল টাইপের একটা অঙ্ক আছে। চলো সেই অঙ্কগুলো একটু, দুটো অঙ্ক করিয়ে দিই এই টাইপের। আজকে মনে হয় না এটা পুরোটা কমপ্লিট করতে পারবো, ভেবেছিলাম অঙ্ক করাবো কিছু। যে জিনিসটা আমরা দেখলাম, এই পার্টটা আমরা যে দেখলাম না, এইটার উপর কিছু অঙ্ক হবে। চলো এই যে এই কেসটা তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এটা এতটাই ইম্পর্টেন্ট, এটা তোমাদের জ্যাম জেস্ট ওইসবে প্রচুর আসে এই টাইপের অঙ্ক। ইলেকট্রিক এই ইন্টারফেসের অঙ্ক খুব দেয়, দুটো ইন্টারফেসের মধ্যে ডাইইলেকট্রিকে কি চেঞ্জ হচ্ছে, প্লাস এটা তোমাদের পরে ইলেকট্রোম্যাগনেটিক থিওরির যে কনসেপ্ট আছে ওখানেও এগুলো খুব কাজে লাগবে। তো এই জিনিসটা তোমাদের কাজে খুব ইউজ করতে হবে। চলো এইটা দিয়ে আমরা কিছু অঙ্ক করি, আমরা এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে আর বেশি করাতে পারবো না, এই অবধি করাতে হবে। স্যার বলছি একটা অঙ্ক করি না, মানে আমাদের আসলে পরীক্ষা আছে তো এরপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের কি কখন বলো, কখন ছাড়তে হবে তুমি বলো? স্যার 10:30টায় ছেড়ে দিন তাহলে। হ্যাঁ 10:30টায় ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এই অঙ্কটা দেখো না, কোথায় গেল, এই অঙ্কটা 8 নম্বরের অঙ্কটা দেখো। বলছে একটা রিজন রয়েছে জেড গ্রেটার দ্যান 0 রিজন, সেইখানটায় আমার ডাইইলেকট্রিক, একটা লিনিয়ার ডাইইলেকট্রিক রয়েছে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 2, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 2, সেখানে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর d2 এর মান দিয়ে দিয়েছে। আর তার ঠিক নিচের রিজনটা মানে z<0, মানে এখানটা তুমি যে রিজনটা রয়েছে এটাকে এইভাবে ভাগ করেছে, এটা হচ্ছে আমার z = 0, এটা হচ্ছে আমার z = 0, এটা হচ্ছে আমার ইন্টারফেস, তার উপরে আমার ডাইইলেকট্রিক মিডিয়াম 2 এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 2, আর এখানটায় আমার ডি ভেক্টরটা দিয়ে দিয়েছে, d2 ভেক্টর দিয়ে দিয়েছে। বা d2 ভেক্টর বলেছে এটা কিন্তু আমার যে কোনো দিকে মুখ করে রয়েছে, খেয়াল রাখবে এটার কিন্তু কোনো পার্টিকুলার ডাইরেকশন নেই। আর তার নিচে যেটা আছে, তার নিচে যেটা রয়েছে মানে z < 0, মানে এই অংশটায়, সেখানটায় ফ্রি স্পেস আছে, মানে এখানটায় কোনো ডাইইলেকট্রিক নেই, তার মানে কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট k = 1। খেয়াল রাখবে ফ্রি স্পেসের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট k 1 হয়, বা তুমি কিছু নাও ধরতে পারো। মানে এখানটায় তুমি এখানটায় k2 দেওয়া আছে, তার মানে তুমি ধরতে পারো যে epsilon = 2 epsilon 0 হবে। k2 টা কত? epsilon by epsilon 0, epsilon by epsilon 0, তাই তো? খেয়াল রাখবে তাহলে k = 2 দেওয়া মানে হচ্ছে epsilon by epsilon 0 = 2, that is epsilon = 2 epsilon 0। আর নিচে k = 1, মানে শুধু epsilon 0ই আছে, ফ্রি স্পেস আছে নিচের অংশটায়, z = 0 এর নিচে। এখানটায় আমার যে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট সেটা d1 হবে। ঠিক আছে, বলেছে একটা ফ্রি চার্জ ডেনসিটি রয়েছে যেটা হচ্ছে সিগমাটা দেওয়া রয়েছে, সিগমাটা কত দেওয়া রয়েছে? 5 ন্যানোকুলাম পার মিটার স্কোয়ার, 5 ন্যানোকুলাম পার মিটার স্কোয়ার আমার দেওয়া রয়েছে সিগমা। তাহলে আমাকে বলছে যে ইলেকট্রিক ফিল্ড ডিসপ্লেসমেন্ট d1 টা বার করো, এই d1 টা কত সেটা বার করতে বলেছে। তো কিভাবে বার করব? সবার আগে দেখো d2 টা যেটা আছে সেটাকে আমার ভেক্টর ফর্মে দেওয়া রয়েছে। আর আরেকটা জিনিস খেয়াল করো, এক্ষেত্রে আমার ইন্টারফেসটা z = 0, তার মানে আমার নর্মাল কম্পোনেন্টটা কি হবে? z অ্যাক্সিস বরাবর হবে, নর্মাল কম্পোনেন্টটা z অ্যাক্সিস বরাবর হবে। আমি একটুখানি পরের ইয়েটায় যাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে আমার z = 0, এখানটায় সিগমা দেওয়া রয়েছে আমার 5 ন্যানোকুলাম পার মিটার স্কোয়ার, আমার d2 টা দেওয়া রয়েছে
d1টা বার করতে বলেছে, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এটা আমার এই বরাবর আমার জেড অ্যাক্সিস, এই বরাবর তো জেড অ্যাক্সিস, তাহলে খেয়াল করে দেখো নর্মাল কম্পোনেন্ট অফ ডিটা কি হবে, ডিজেড, d2z আর d1z। নর্মাল কম্পোনেন্টটা কি হবে, d2z আর d1z, তাই তো? নর্মাল কম্পোনেন্ট অফ ডি কি হবে, জেড অ্যাক্সিস বরাবর যেটা ডি এর ভ্যালু হবে। তাহলে বাই ফর্মুলা আমরা কি জানতাম, যেটা ফর্মুলাটা আমরা পেয়েছিলাম একটু আগে, নর্মাল কম্পোনেন্টের ফর্মুলায় d2z মাইনাস d1z, সেটা কত হবে এক্ষেত্রে, সেটা হবে ইকুয়ালস টু সিগমা, তাই তো? এবার d2z টা আমরা পাবো কি, d2z হচ্ছে আমার x অ্যাক্সিসের ভ্যালুটা, z অ্যাক্সিসের ভ্যালুটা। এটা তোমাদের দেখে নিতে হবে যে তোমাদের কোন বরাবর তুমি নর্মাল কম্পোনেন্ট, মানে চেঞ্জটা কোন বরাবর হচ্ছে। যেমন এই ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি z অ্যাক্সিস বরাবর চেঞ্জটা হচ্ছে, বলাই আছে z ইকুয়ালস টু 0, z গ্রেটার দ্যান 0, z লেস দ্যান 0, মানে নর্মাল কম্পোনেন্টটা আমার d মানে z অ্যাক্সিস বরাবর হচ্ছে। তার মানে তোমাকে dz2 এই d2z সেটা হবে কত বলো তো, শুধু 6, একদম, ভেরি গুড। তাহলে এটা আমার হয়ে যাবে 6 মাইনাস d1z ইকুয়ালস টু 5। তাহলে d1z আমার কত বেরোবে, 1 ন্যানোকুলম, 1 ন্যানোকুলম পার মিটার স্কয়ার। ঠিক আছে? বাহ, এইটুকু অঙ্ক? না না না, এখনো বাকি আছে, পিকচার বি বাকি আছে। এরপর আমাকে কি বার করতে, আমি কারণ জেডটা বার করেছি, এক্স আর ওয়াই তো বার করতে হবে। এক্স আর ওয়াই কিভাবে বার করব, এক্স আর ওয়াই বার করার জন্য আমাকে খেয়াল, এবার দেখো আমাকে প্লেনটা ধরতে হবে। এক্ষেত্রে এক্স আর ওয়াই বার করার জন্য আমাকে এই এক্স ওয়াই প্লেনটা ধরতে হবে। এই এক্স ওয়াই প্লেন বরাবর খেয়াল করে দেখো আমার আমার সেম হবে, E2 আর E1 সেম হবে, তাই তো? E2 আর E1 এক্স ওয়াই প্লেন বরাবর সেম হবে। তাহলে আমার E2 ভেক্টর কি, আমার E1x সেটাই হবে আমার E2x, তাই তো? হ্যাঁ, ওটা তো সবসময় হবে। এবার হোয়াট ইজ E2x, E2x হচ্ছে d2x বাই এপসাইলন, d2x বাই এপসাইলন। তাহলে d2x বাই এপসাইলন, d2x টা কি, d2x টা কি দেখে নাও, চলো। d2x টা হচ্ছে 3, d2x টা হচ্ছে 3, যেটা হচ্ছে এবার d এর x বরাবর কম্পোনেন্টটা। তাহলে 3 বাই কত হবে আমার, এপসাইলনটা হচ্ছে 2 এপসাইলন 0, তাই তো? এটা আমার E1x বেরোলো, কিন্তু আমার E1x চাই না, আমার D1x চাই। D1x কত হবে, D1x ইকুয়ালস টু এপসাইলন 0 E1x। কেন এপসাইলন 0 হবে, কারণ আমার নিচে ফ্রি স্পেস আছে, মনে পড়লো? হ্যাঁ হ্যাঁ, মানে 3/2, অবভিয়াসলি 3/2। তো তাহলে একইভাবে তোমরা dy টা বলো তো কি হবে, dy টা কত হবে? ওটাও ইউআই করে বের করতে হবে একইভাবে। হ্যাঁ, দেখো একটা মজার জিনিস, তোমার d1x টা যদি 3/2 বেরিয়ে থাকে, তাহলে অবভিয়াসলি এটা আমার 4/2 দ্যাট ইজ 2 বেরোবে। ঠিক, মানে ডাইরেক্টলি বসিয়ে দেবো? না, এইভাবে করে দেখাতে হবে সেটা বলে। তাহলে আমার ডি ভেক্টরটা কত বেরোলো, d1 ভেক্টর কত বেরোলো, d1 ভেক্টরটা বেরোলো, যে ভ্যালুগুলো বেরিয়েছে সেগুলো বসাও, 3/2 ax ক্যাপ প্লাস তারপরেরটা কত বেরিয়েছে, 2ay ক্যাপ প্লাস তারপর কি বেরোচ্ছে আমার, জেডটা কত বেরিয়েছে, 1, তার মানে az ক্যাপ। বোঝা গেল তো? তাহলে কিভাবে আমাদের এই কনসেপ্টটা ইউজ করতে হবে, এই টাইপের অঙ্ক আসে। ভালো ছিল অঙ্কটা, এরকম অঙ্ক ইজি অঙ্ক, জাস্ট কনসেপ্টটা ইউজ করে বসাতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, আর এতটাই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তোমাদের এই কম্পিটিটিভেও দেয়।
এই টাইপের আরেকটা অঙ্ক করে নিই, তারপর ছেড়ে দেবো, ঠিক আছে? এই অঙ্কটা সেম কেস, বাউন্ডারি হচ্ছে x0, দুটো ডাইলেকট্রিক, এবার দুখানা ডাইলেকট্রিক মিডিয়া আছে। আমার x লেস দেন জেড লেস দেন 0 তে আমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 2.5, জেড গ্রেটার দেন 0 তে আমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 4। তাহলে এবার আমাকে বার করতে, ইলেকট্রিক ফিল্ডটা দিয়ে দিয়েছে নিচের রিজনটায়, জেড লেস দেন 0 রিজনে ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে। আমাকে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করতে বলেছে উপরের রিজনটাতে। আর এই ইলেকট্রিক ফিল্ডটা কি অ্যাঙ্গেল তৈরি করছে নরমালের সাথে, মানে থিটা ভ্যালু, থিটা টুটা বার করতে বলেছে, ঠিক আছে? চলো দেখা যাক, একটু ছবিটা এঁকে নি তাহলে। এটা হচ্ছে আমার জেডি। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এখানটায় কি দেয়নি বলতো, কোনো চার্জ দেয়নি, এখানে কোনো চার্জের কেস কিন্তু নেই কিন্তু। তার মানে আমার d1n ইকুয়ালস টু d2n হবে, খেয়াল রাখবে। আচ্ছা, আর কি কি দেওয়া আছে দেখে নি একবার। এখানটায় আমার ইলেকট্রিক ফিল্ড E1 দেওয়া রয়েছে। আচ্ছা, কেটা আগে লিখে নি, কে হচ্ছে 2/5, নিচের না উপরে দেখে নি, নিচেরটা হচ্ছে 2.5, তাহলে কে হচ্ছে 2.5, তার মানে তুমি বলতে পারো এপসাইলন সেটা হচ্ছে 2.5 এপসাইলন 0। আর এখানটায় এপসাইলন 1, সরি, আর এখানটায় কে হচ্ছে 4, তাহলে এপসাইলন 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 4 এপসাইলন 0, ঠিক আছে? তাহলে এবার দেখো কি করা যেতে পারে। যেহেতু আমার ডিটা আমার সেম হবে, d1 আর dn টা সেম হবে, জেডটা সেম হবে, এক্ষেত্রে d1z ইকুয়ালস টু d2z। আচ্ছা, d1z টা কি হবে, ডিটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের হিসাবে যদি দেখতে যাও, তাহলে আমার হচ্ছে এপসাইলন 1 E1z ইকুয়ালস টু এপসাইলন 2 E2z, তাই তো? এপসাইলন 1 টা কত আমার 2.5 এপসাইলন 0। আচ্ছা, E1z টা কি দেওয়া আছে দেখি, E1z টা দেওয়া রয়েছে 70, E1z টা দেওয়া রয়েছে 70, তাহলে 70 ইকুয়ালস টু এপসাইলন 2 টা কত বেরিয়েছে 4 এপসাইলন 0 E2z। এখান থেকে তাহলে আমি E2z টা পেয়ে যাব, এখান থেকে আমি ক্যালকুলেট করে E2z টা বার করতে পারবো। দেখা যাক কত হয়, 70 বাই 70 into 2.5 divided by 4, about 4 এরকম কিছু একটা বেরোচ্ছে। এরকম কিছু একটা বেরোচ্ছে, এটা হচ্ছে আমার E2z টা বেরোচ্ছে। আচ্ছা, চেয়েছে কি একবার দেখে নি, আমাকে চেয়েছে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর চেয়েছে, তার মানে d2 টা চেয়েছে, তাহলে এত কিছু করার দরকার ছিল না, d2z দরকার ছিল। আচ্ছা, এক্ষেত্রে এক কাজ করতে পারো, এপসাইলন 0 ভ্যালুটা তোমরা সেরাম হলে মাথায় রাখতে পারো। এপসাইলন 0 ভ্যালুটা হচ্ছে নরমালি দিয়ে দেয় 8.85 into 10 to the power minus 12। তাহলে d2z কত হবে, d2z হবে আমার 4 এপসাইলন 0 E2z। ক্যালকুলেটর থাকলে একটু করে দেখে নিতে হবে, একটু করে দেখে নিও এটা কত হচ্ছে। হ্যাঁ, সেটা করে নেবো। ঠিক আছে, তাহলে d2z আমরা পেয়ে যাব।
এবার তোমাকে নেক্সট বার করতে হবে কি d1 d2x আর dyx d2x আর d2y সরি d2x আর d2y সেটা বার করার জন্য তোমায় কি করতে হবে, ওটা তো ইজিলি বোঝাই যাচ্ছে, u1x যেটা সেটাই আমার e2x হবে। হ্যাঁ, কেন কি এখানে তো স্ট্রেট লাইনই আছে, কেন স্যার ইপসাইলনটা মাল্টিপ্লাই হবে না? হ্যাঁ, তারপর যখন তুমি e2x টা পেয়ে যাচ্ছ, কারণ e1x দেওয়া রয়েছে তো e1 টা দেওয়া রয়েছে, তাহলে e1x টা তুমি এইভাবে বার করে নাও, e2x টা বার করে নাও, তারপর d2x টা বার করার জন্য তুমি কি করবে, এপসাইলন দিয়ে মাল্টিপ্লাই করলে 2 এপসাইলন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 4 এপসাইলন 0 e2x দিয়ে মাল্টিপ্লাই করতে, ঠিক আছে। এইভাবে d2x আর d2y টা তাহলে কত হবে, একইভাবে 4 এপসাইলন 0 e2y এইভাবে বসাবে, বসালেই তোমার ভেক্টরটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলেছে যে অ্যাঙ্গেল বার করতে বলেছে, যে অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড ইন z0 অ্যান্ড নর্মাল কম্পোনেন্ট উইথ দ্য বাউন্ডারি। আচ্ছা দেখো, নর্মাল কম্পোনেন্ট এইটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট, এটা যদি বাউন্ডারি হয় তাহলে এটা আমার নর্মাল কম্পোনেন্ট, নর্মালটা আমি ধরে নিচ্ছি এটা আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন E2, আর এইটাই আমার ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টেরও ডাইরেকশন, ঠিক আছে। সেই অবস্থাতে তোমাকে θ2 বার করতে হবে। এই বরাবর আমার ডাইরেকশন, এটা আমার এই বরাবর কি ডাইরেকশন আছে, এটা হচ্ছে d2 cos θ, খেয়াল রাখবে এটা হচ্ছে d2 cos θ2 নরমাল কম্পোনেন্ট। হ্যাঁ স্যার বলছি একটু মিটিংটা, হ্যাঁ বুঝলাম না কি হয়েছে স্যার, বলছি একটু মিটিং থেকে বের হচ্ছি আমরা। হ্যাঁ অসুবিধা নেই যাও, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে d2 cos θ সেটা করলে আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে দেখে নাও, যখন d2 cos θ ইকুয়ালস টু এটা তো d2 ভেক্টর, খেয়াল করে রাখবে এই লাইনটা হচ্ছে d2 ভেক্টর ইনটু z ক্যাপ মানে হচ্ছে এখানে তো আমরা az দিয়ে রেখেছিলাম, তো az ক্যাপ করবে। এই ফর্মুলাটায় ফেললে d2 এর ভ্যালুটা হচ্ছে জাস্ট অ্যাকচুয়ালি dz এর ভ্যালু, আর d2 এর ভ্যালুটা হচ্ছে মডুলাস অফ d ভেক্টর, d2 এর ভ্যালুটা হচ্ছে মডুলাস অফ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মডুলাস অফ d2 ভেক্টর, করবে, যেটা তোমরা ফর্মুলা জানো, রুট ওভার করে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, প্রত্যেক কম্পোনেন্ট গুলোকে স্কোয়ার করে করতে হয় না, সেইভাবে তোমরা d2 তো বার করে নিচ্ছ, সেইভাবে এটাকে d2 টাকে বার করে নেবে, মডুলাস অফ d2 স্কোয়ার, সরি মডুলাস অফ d2 রুট ওভার সেটা বার করলে, তাহলে cos θ, আর এখানটায় কি করলে d2 এর সাথে z ক্যাপটাকে ডট করলে, d2 এর সাথে z ক্যাপ করলে ডট করলে তুমি শুধু z কম্পোনেন্ট অফ d2 টা পাবে, সেইটার সাথে তুমি এটাকে ভাগ করবে, তুমি cos θ2 পেয়ে যাচ্ছ, আর cos ইনভার্স করো তুমি θ2 পেয়ে যাচ্ছ। এইভাবে তোমাকে অ্যাঙ্গেলটা বার করতে হবে, এটা একটু ট্রাই করো, ঠিক আছে। আচ্ছা, আজকে এই অবধি থাকুক, বাকি যে পার্টগুলো আছে সেগুলো শুক্রবার দিন করাবো, ঠিক আছে।